আহ, আগে আমি আমার পরিচয়টা দিই। আমরা প্রথমে একবার কথা বলেছিলাম। সো আমাদের সাথে আরো অনেক পার্টিসিপেন্টসই পরবর্তীতে জয়েন করেছেন। সো আমি শেখ ফাহিম, ইস্টার্ন অপারেশন ডিপার্টমেন্টে অ্যাজ এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। আজকে কোরাস ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি আজকের ওয়ার্কশপে স্বাগতম জানাই। আমরা আজকের ওয়ার্কশপের বিষয়বস্তু হচ্ছে এক্সপোর্ট এক্সপার্ট। আমরা এক্সপোর্টে কিভাবে এক্সপোর্ট বিজনেস কিভাবে করবো এই রিলেটেড একটা ওয়ার্কশপ আমাদের আপনারা সবাই অ্যাটেন্ড করেছেন। আমাদের আজকের ওয়ার্কশপের বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে আলোচনা করবে জাহিদ হুসাইন ভাই। আহ, আপনাদের মেন্টর হিসেবে আজকের ওয়ার্কশপটা ভাইয়াই কন্ডাক্ট করবেন। এবং আপনাদের সাথে এর পরবর্তী পার্টে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে মুনতাসির আলম ভাই এবং আমি শেখ ফাহিম আছি। আমাদের প্রতিটা ওয়ার্কশপ থেকে আমরা কিছু স্পেশাল স্কলারশিপ প্রোভাইড করে থাকি। দ্যাটস ওয়াই আপনাদের চ্যাট বক্সে আমি একটা গুগল ফর্মের লিংক শেয়ার করেছি। সবাই গুগল ফর্মটার লিংকটা পেয়েছেন আশা করি। সো আপনারা সবাই একটু গুগল ফর্মটা ফিল আপ করে ফেলবেন এবং ইতিমধ্যে আমাদের সাথে আমাদের মেন্টর ভাইয়া জাহিদ হুসাইন ভাই আছেন। ভাইয়া কথা বলা স্টার্ট করবেন, এর মধ্যে আপনারা সবাই ফর্মটা একটু ফিল আপ করে ফেলবেন। আশা করি সবাই ফর্মটা ফিল আপ করতে থাকেন। এর মধ্যে আমি কিছু রুলস আপনাদেরকে বলে দিই। তার মধ্যে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা সবাই চেষ্টা করব সবার যার যখন প্রয়োজন তখনই শুধুমাত্র সে মাইক্রোফোনটা অন করে কথা বলবেন। এছাড়া সবাই ভাইয়া যখন কথা বলবে তখন ভাইয়ের সাথে কোঅপারেট করবেন। ভাইয়া কথা বলা আর ভাইয়া কথা বলবে বলার সময় আমরা সবাই চেষ্টা করব সবার মাইক্রোফোনটা অফ রাখার এবং ক্যামেরাটা অফ রাখলেই হবে। ওকে? সো ভাইয়ার কাছে আপনারা এক্সপোর্ট বিজনেস রিলেটেড সকল ধরনের টেকনিক্যাল কোশ্চেন ভাইয়ার থেকে জানবেন এবং আপনাদের এই কোর্সের ক্লাস শিডিউল বা প্রাইজিং এই রিলেটেড কোনো ইস্যু বা কোরাসটা সম্পর্কিত কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আপনারা পার্ট থাকবে যেখানে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আপনাদের সাথে কথা বলবেন, তখন আপনারা ইনফরমেশন গুলো জেনে নিতে পারবেন। সো আশা করি সবাই এই ব্যাপারগুলোতে ক্লিয়ার। আহ, আমরা তাহলে আজকের ওয়ার্কশপটি এখনই শুরু করছি। আপনাদের ফর্মের লিংকটা চ্যাট বক্সে দেওয়া আছে, সবাই সেখান থেকে একটু ফিল করে ফেলবেন। সো জাহিদ হুসাইন ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আহ, ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাইয়া। জি। শুনতে পাচ্ছি, ফাহিম ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং আজকের ওয়ার্কশপটা আশা করি একটা ভালো কিছু সবাই এখান থেকে নিয়ে যেতে পারবে এবং আপনি আপনার এন্ড থেকে আজকের ওয়ার্কশপটি স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি স্টার্ট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ফাহিম ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ অল অফ ইউ টু জয়েন দিস সেশন। আজকে আমাদের সেশনটা হচ্ছে ওভারঅল এক্সপোর্ট বিজনেসে আমরা যে কিভাবে টোটাল এ টু জেড যে প্রসেসটা, একটা কোর্স আমরা কোডা ট্রাস্ট থেকে লঞ্চ করব। সো সেই কোর্সটা সম্পর্কে আমরা আজকে ডিটেলস বলবো। ফার্স্টে 1 মিনিটে আমি আমার জার্নিটা, এক্সপোর্ট জার্নিটা একটু বলে নিই। আমি এক যুগ আগে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে এক্সপোর্টে কাজ শুরু করি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিপার্টমেন্টে। 6 বছর স্কোয়ারে কাজ করি, বাকি 6 বছর হচ্ছে আমি সুপারস্টার গ্রুপ, বেঙ্গল গ্রুপ আর হচ্ছে এলসন কনজিউমার প্রোডাক্টসে আমি এখন কাজ করছি হেড অফ এক্সপোর্ট হিসেবে। আর আরেকটা ইনফরমেশান হচ্ছে আমার লার্নিং ওয়েটা হচ্ছে আমি জাস্ট আমার কাজের এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনারা যারা এক্সপোর্টের প্রতি ইন্টারেস্টেড আজকে কিছু ইনফরমেশন নিয়ে যেতে পারবেন। আমার ফার্স্ট ডের একটা গল্প দিয়ে শুরু করি। আমি যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডের, সো আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে মানে জেনারেল ইন্টারভিউ দিয়ে একদম জুনিয়র পোস্টে জয়েন করি। তো প্রথম দিন আমরা 2 জন জয়েন করি, 2 জন প্রথম দিন। তো এই যে আপনার স্ক্রিনে আমার ট্রফির পাশে যিনি দেখছেন উনি ছিলেন আমার ফার্স্ট লাইন ম্যানেজার। সো ওনার ডেস্কে যখন গেলাম, উনি আমাদের 2 জনকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনারা কি এলসি বুঝেন, অ্যাডভান্স টিটি বুঝেন, ওপেন অ্যাকাউন্ট বুঝেন? তো সবগুলি কথাই আসলে কিছুই জানতাম না, যদিও যাওয়ার আগের দিন একটু গুগলে ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে কিছু অ্যানালাইসিস করে গেলাম। এলসি সম্পর্কে আমি জাস্ট বলেছিলাম যে লেটার অফ ক্রেডিট। সো আমার পাশে যিনি ছিলেন উনি এখন আমার ফ্রেন্ড, গুড কলিগ। উনি গার্মেন্টসে আগে কাজ করেছিলেন। সো উনি বলল যে আমি স্যার জানি, আমি এলসি সম্পর্কে জানি। সো উনি সাথে সাথে একটা এলসি বের করে বললো যে এবার আমাকে এই এলসিটা একটু বুঝিয়ে বলেন। সো স্বাভাবিকভাবে নার্ভাসনেস অথবা
ঠিকভাবে না জানার কারণে আমরা বলতে পারি নাই, বাট স্যার তো ঠিকই বুঝলো। বাট আমি বললাম যে একটা কথা, যে স্যার আই ওয়ান্ট টু লার্ন। সো এই একটা কথাই ওনার সাথে আমার প্রথম দিন থেকে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। আমি কিছুই জানতাম না, বাট ওনার কাজের প্রসেসটা ছিল এরকম যে ইন্টারন্যাশনাল মার্কেট, আশা করি আপনারা এখানে যারা একদম স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা ফ্রেশার অথবা জব হোল্ডার, একদম নিউ কামার, তাদেরকে আমার স্যার যেভাবে শিখিয়েছেন, স্যারের স্টাইলটা হচ্ছে এরকম যে আমি ডেস্কে বসে কাজ করছি, উনি আমাকে ডেস্ক থেকে উঠিয়ে দিয়ে উনি নিজে আমার ল্যাপটপে কাজ করতো। আর এই যে একটা অ্যাচিভমেন্ট দেখেন, এটা আমাদের একদম শুরুর দিকে 2012-13-তে আমরা হচ্ছে এক্সপোর্টের গোল্ড ট্রফি, আপনারা জানেন যে স্কোয়ার বাংলাদেশের মার্কেট লিডার। সো আমি আমার টেনিউরে 2বার পেয়েছি। বাই দ্য ওয়ে, আমি এখন শুরু করছি আমাদের আজকের এক্সপোর্ট সেশন। আমি প্রত্যেকটা পার্টে 10 মিনিট 5 মিনিট পর পর আমি আপনাদেরকে কোয়েশ্চেন করব, ওই টাইমে আপনারা আমার সাথে ইন্টারাক্ট করবেন। আচ্ছা, এক্সপোর্টের মানিটা হচ্ছে, যেহেতু আমাদের আজকের সেশনটা হচ্ছে আমাদের যে কোর্সটা, এই কোর্সটাতে কি কি জিনিস থাকবে এবং কিভাবে আমরা শিখবো, এই জিনিসটা আজকে আপনাদেরকে শেয়ার করব। সো ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টের মানিটাই হচ্ছে একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিস একটা কান্ট্রিতে তৈরি হবে এবং আরেকটা কান্ট্রিতে এটা যাবে, সেল হবে আরেকটা কান্ট্রিতে। জাস্ট এই একটা ওয়ার্ড আপনারা বুঝেন। অনেকে এক্সপোর্ট নিয়ে অনেক গুলিয়ে ফেলে। যেমন এক্সপোর্ট নিয়ে যদি আমি আপনাদেরকে একটু ডিপে যাই, যেমন ধরেন এক্সপোর্টের কিন্তু অনেকগুলি ক্যাটাগরি আছে। যারা ফ্রিল্যান্সিং করে তারাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সপোর্টের আন্ডারে, তারা হচ্ছে সার্ভিস এক্সপোর্ট করে, ঠিক আছে। তারপরে হচ্ছে যেমন ধরেন পিৎজা হাট বাংলাদেশে, কেএফসি যে ফ্র্যাঞ্চাইজগুলি, এগুলিও কিন্তু এক্সপোর্ট। অথবা বিদেশি কোনো কোম্পানি যখন বাংলাদেশে ইনভেস্ট করে, ওইটাও একটা এক্সপোর্ট, ঠিক আছে। তো এই ধরনের এক্সপোর্টের অনেকগুলি ক্রাইটেরিয়া আছে। এটা আমরা আমাদের যে মেইন কোর্সের ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা ডিটেইল আলোচনা করব। আজকের মতো শুধু আপনারা বোঝার চেষ্টা করেন, এক্সপোর্ট মানে হচ্ছে একটা জায়গায় একটা কান্ট্রিতে প্রোডাক্টটা তৈরি হবে অথবা সার্ভিসটা, এটা আরেকটা কান্ট্রিতে আমরা সেল করব। সো ফার্স্ট কোয়েশ্চেন আপনাদের কাছে, আপনারা কি জানেন যে বাংলাদেশ থেকে কতগুলি কান্ট্রিতে এক্সপোর্ট হয়, অথবা বাংলাদেশ থেকে কতগুলি প্রোডাক্ট এক্সপোর্ট হয়? যে কোনো একজন যদি অ্যান্সার করতে পারেন তাহলে আমি খুশি হব। কেউ কি বলবেন? কেউ জানেন এই কোয়েশ্চেনটা? আমি 1 মিনিট সময় দিলাম, যদি কেউ জানেন আপনারা অ্যান্সারটা দিতে পারেন। বাংলাদেশ থেকে কতগুলি কান্ট্রিতে এক্সপোর্ট হয়, অথবা বাংলাদেশ থেকে, আচ্ছা একজন লিখেছেন 12 থেকে 15 কান্ট্রিতে, এটা হয়নি। আর কেউ বলবেন? জাহিদ ভাই 147 কান্ট্রিজ। আচ্ছা 147 কান্ট্রিজ, আচ্ছা এটা আমি নোট রাখলাম। আর কেউ আছেন? আর কেউ? একজনে ফরহাদ সাহেব লিখেছেন 192। আচ্ছা 192, আচ্ছা আচ্ছা, আমি আর সময় ইয়ে করছি না, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আর কোনো ইনফরমেশন আপনারা কনফ্লিক্ট তৈরি করবেন না, যেহেতু এই প্রত্যেকটা ইনফরমেশন আমার হচ্ছে নেওয়া হচ্ছে ইপিবি থেকে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে, এবং প্রত্যেকটা ইনফরমেশনের রেফারেন্স আমার কাছে আছে। এক একটা ইনফরমেশন কিন্তু ভ্যারি করে, যেমন কালকের এক্সপোর্ট ডাটা আর আজকের এক্সপোর্ট ডাটা কিন্তু এক না, ঠিক আছে। সো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। বাংলাদেশ থেকে, এটা আমার রিসেন্ট নেয়া, 170টা দেশে হচ্ছে রেগুলার এক্সপোর্ট হচ্ছে। বাট এখানে যারা 2-1জন লিখেছেন 192, ওইটাও ট্রু, কারণ এক সময় বাংলাদেশের যদি ওভারঅল ওয়ার্ল্ডের কান্ট্রি হিসাব করা হয় তাহলে 200-র উপরে কান্ট্রিতে বাংলাদেশ টিল টুডে এক্সপোর্ট করেছে, বাট রেগুলারলি যাচ্ছে 170 কান্ট্রিতে। সো ফার্স্ট ইনফরমেশনটা আপনাদেরকে দিচ্ছি যে আপনারা যেহেতু কাজটা করবেন বাংলাদেশের বাইরে, পুরো পৃথিবীটা হচ্ছে আপনাদের মার্কেট, ঠিক আছে। মানে আমরা যে কাজ করি, আমাদের সারাদিনের কাজটা হচ্ছে বাইরের মার্কেটটা নিয়ে। সো কোন সোর্সগুলি আমরা কাজের সময় ইউজ করি, এই যে এখানে দেখেন আমি কয়েকটা সোর্স বলি, যে সিআইএ আমেরিকার, আপনারা বিভিন্ন মুভিতে দেখেছেন যে সিআইএ সম্পর্কে, সিআইএ যে ফ্যাক্ট বুক, ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক, এটা হচ্ছে সবচেয়ে সলিড ডাটা। ওয়ার্ল্ডোমিটার, ওয়ার্ল্ড টপ এক্সপোর্ট, তারপর হচ্ছে আইএসও অর্গানাইজেশন, এই লিঙ্কটা এটা আমি একটু আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমি একটু চ্যাট বক্সে এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ডাটাগুলি ফার্স্টে আপনারা কালেক্ট করবেন। যে কোনো কান্ট্রি নিয়ে যদি আপনারা কোনো রিসার্চ করতে চান, এই কান্ট্রিগুলি, এই ওয়েবগুলিতে চেক করবেন, ঠিক আছে। বাট আরও অনেক ওয়েব আছে, আমরা হচ্ছে এই ওয়েবগুলিতে চেষ্টা করি। সো দেখেন ওয়ার্ল্ডের কান্ট্রি কয়টা, ওয়ার্ল্ডের কান্ট্রি হচ্ছে আইএসও কান্ট্রি কোডের মতে হচ্ছে 249 কান্ট্রি, যেখানে বলা হচ্ছে 194 ইন্ডিপেন্ডেন্ট, আর
ওয়ার্ল্ডোমিটারের হিসেবে 195 কান্ট্রি। প্যালেস্টাইনকে অনেকে স্বীকৃতি দেয়, অনেকে স্বীকৃতি দেয় না, ঠিক আছে? সাউন্ডটা একটু বন্ধ করে রাখেন। আচ্ছা, আমি আজকে একটু ফাস্ট যাব যেহেতু আমাদের সময় খুব লিমিটেড। আমি তো বললাম যে আপনাদেরকে আমি কোয়েশ্চেন করার স্কোপ দিব। আপনার পুরো ওয়ার্ল্ডের এক্সপোর্টের একটু আইডিয়াটা দেখেন। পুরো ওয়ার্ল্ডের যেগুলি একটু বোল্ড করা আছে মানে এরা হচ্ছে বেশি এক্সপোর্ট করে। সো স্বাভাবিকভাবে চায়না নাম্বার 1। এটা দেখেন, এটা 2-3 বছর আগের ডাটা। সো এটা বাংলাদেশে তখন ছিল 36 বিলিয়ন, বাট কালকের রিপোর্টে বাংলাদেশের এক্সপোর্ট হচ্ছে 38 বিলিয়ন, ঠিক আছে? সো দেখেন, আমরা এক্সপোর্ট করি 38 বিলিয়ন, চায়না করে 2263 বিলিয়ন। আপনি কল্পনা করতে পারেন? রাশিয়া 353 বিলিয়ন, জার্মানি হচ্ছে কত, ইউনাইটেড স্টেটস, মানে সব অনেক। সো আমাদের ভলিউম কিন্তু একদমই নমিনাল, এটা আপনারা মাথায় রাখেন। দেখেন এখানে কত, এখানে এই চার্টে যতগুলি কান্ট্রি আছে সব হচ্ছে 20 বিলিয়নের উপরে। সো আমাদের এক্সপোর্ট মার্কেটে ভালো করার অনেক অপরচুনিটি আছে। সামনে যাচ্ছি, লাস্ট 3 বছরের এক্সপোর্টের ডাটাটা বলছি, কিছু ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে এক্সপোর্টের একটা জাস্ট ভিজিবিলিটি আনার জন্য। 2018-19-এ হচ্ছে 40 বিলিয়ন ছিল, 40.5 বিলিয়ন। 2019-20-এ এটা করোনার কারণে স্বাভাবিকভাবে এটা ফল করেছে 33। 2020-21-এ মানে গত 2-3 দিন আগে একটা ডেটা আমরা কালেক্ট করেছি, সেটা হচ্ছে 38 বিলিয়ন। আর নেক্সট ইয়ারে আমাদের টার্গেট হচ্ছে 51 বিলিয়ন, ঠিক আছে? এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলি। একজন এখানে বলেছেন যে আমরা 10-12টা কান্ট্রি, সম্ভবত উনি এই ডেটাটা দেখে বলেছিল। এটার হিস্ট্রিটা হচ্ছে বাংলাদেশ থেকে একটু আগে আপনি দেখলেন 38 বিলিয়ন প্রোডাক্ট ভলিউম এক্সপোর্ট হচ্ছে। আর আমি কান্ট্রিটা আপনাদেরকে প্রোডাক্টটা বলিনি, প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশ থেকে 700 প্লাস প্রোডাক্ট যাচ্ছে, 700, ঠিক আছে? বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 71% এক্সপোর্ট হচ্ছে মাত্র 10টা কান্ট্রিতে। এবার বোঝেন অবস্থা কি। আমি একটু আগে বললাম যে 170টা কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করি, বাট 71% এক্সপোর্ট করি আমরা মাত্র 10টা কান্ট্রিতে। তাহলে যদি এখন কোয়েশ্চেন করেন এই 10টা কান্ট্রিতে কি আইটেম যাচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের মেইন আইটেমটাই হচ্ছে গার্মেন্টস। সো আমরা মেজরিটি হচ্ছে গার্মেন্টসই পাঠাই এখানে। গার্মেন্টসের এই যে এখানে দেখেন টোটাল গার্মেন্টসের ইয়েটা দেওয়া আছে, সবগুলি হচ্ছে গার্মেন্টস, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখেন যে এই প্রোডাক্টগুলি এই কান্ট্রিগুলিতে যাচ্ছে মেইনলি গার্মেন্টস, 71%। এবার আমি দেখি অন্য অন্য কোন জায়গায় কি কত পার্সেন্ট যাচ্ছে। একটু আগে বললাম যে আমেরিকার ইউ মিলে হচ্ছে টোটাল 71%, আর বাকি দেখেন এই বাকি এশিয়াতে 12%, মিডল ইস্টে 2%, আর আদার যে ওয়ার্ল্ডের ধরেন আরও কান্ট্রি আছে, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া 8.93%, এই ডাটাটা। সো আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে কথা বলবো। 700 ডিফারেন্ট আইটেম বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়, বাট 700 ডাটা আমার কাছে আছে। আমরা চেষ্টা করব এমন সব প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেয়া যেন আপনারা আপনাদের কাছের একটা প্রোডাক্ট চুজ করে এক্সপোর্ট ব্যবসাটা শুরু করতে পারেন। আর এক্সপোর্ট ব্যবসার কতগুলি ক্রাইটেরিয়া এবং কতগুলি টিপস ট্রিক্স কোন কোন এরিয়ায়, সেটা আজকেই আমি শেয়ার করে দিব। আশা করি আপনারা কোর্সটাতে এনরোল করবেন। প্রথম 10টা আইটেম কি দেখেন একটু, আমি একটু আগে বলেছি গার্মেন্টস, দেখেন নিটওয়্যার, ওভেন গার্মেন্ট, এই দেখেন ভলিউমটা দেখেন 4,463 মিলিয়ন ইউএস ডলার হচ্ছে এটা এই বছর, আর লাস্ট ইয়ারে ছিল 4,170। সো বাকিগুলি দেখেন কোথায় 4,000 আর 300, এরপরের হচ্ছে 300। জুট, এগ্রিকালচার, হোম টেক্সটাইল, লেদার, ফ্রোজেন অ্যান্ড লাইভ ফিশ, লাইট ইঞ্জিনিয়ারিং, নন লেদার ফুটওয়্যার আর আদার ম্যানুফ্যাকচারিং, এই হচ্ছে আমাদের টপ 10 আইটেম। এটা 2-1টা আইটেম আপ ডাউন করে, যেমন ফার্মাসিউটিক্যালস এবার বেশি হয়েছে, ফার্মাসিউটিক্যালস। তারপরেও যদি আপনারা জানতে চান কত, মাত্র 1.69 বিলিয়ন, ঠিক আছে? যেখানে আমাদের টোটাল হচ্ছে 38 বিলিয়ন। সো আমি একটু সামনে যাচ্ছি। যেহেতু আমাদের তৈরি পোশাক হচ্ছে আমাদের মেইন সেক্টর, সো আমাদের ফার্স্ট জানার বিষয় হচ্ছে তৈরি পোশাক নিয়ে। আমাদের 84% টোটাল রপ্তানি হয় এই খাত থেকে আসে, আর এখানে প্রায় 4 মিলিয়নের অধিক শ্রমিক। এটা কিন্তু আমাদের টোটাল লাইফলাইন, ঠিক আছে? গার্মেন্টসটা হচ্ছে আমাদের লাইফলাইন। বাট যদি আপনি লঙ্গার টার্মে চিন্তা করেন,
অনলি একটা আইটেম নিয়ে যারা যারা বসে থাকে তাদের কিন্তু যে কোনো ধরনের একটা প্রবলেম তৈরি হতে পারে। আপনি যদি একটু পিছনের ডাটা দেখেন, 1990-তে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস আর আদার আইটেমের ডিফারেন্স ছিল 50-50, ঠিক আছে, একটু মনে রাখেন 50-50। 2010-এ গার্মেন্টস চলে আসে 50 থেকে 78%, আর 2019-এ এটা প্রায় 84-এর দিকে চলে আসে। সো গার্মেন্টস কিন্তু বাড়তেছেই। সো গতকালকেও একটা মিটিং হয়েছে চেম্বার অফ কমার্স, তারপরে ঢাকা চেম্বার, সবগুলি অ্যাসোসিয়েশন মিলে যে প্রোডাক্ট আরও নতুন নতুন প্রোডাক্টকে কিভাবে এক্সপোর্ট বাড়ানো যায়, বাস্কেটটাকে আরও কিভাবে স্প্রেড করা যায় এই নিয়ে। সো আপনারা জানেন যে বাংলাদেশের গার্মেন্টসের টোটাল ভলিউমটা হচ্ছে 34 বিলিয়ন, বাট একটু খেয়াল করে দেখেন ওয়ার্ল্ড মার্কেটের গার্মেন্টস কত, 450 বিলিয়ন। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনারা সবাই জানেন যে আমরা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার, বাট আমাদের ভলিউম কত, 34 বিলিয়ন, আর ওয়ার্ল্ড মার্কেটে কত, 450 বিলিয়ন। বিশাল অপরচুনিটি এখনও আছে। আমরা কিন্তু এখনও বেসিক গার্মেন্টসের মধ্যেই আটকানো। আরও অনেক ধরনের যদি নতুন প্রোডাক্ট আসতো আমাদের কাজ করার আরও বেশি সুযোগ হতো। এই ডাটাগুলি তো জাস্ট অ্যাট এ গ্ল্যান্স একটু দেখেন। এই ডাটাগুলি আমার ফেসবুক পেজ বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল আছে। আমি আমার ফেসবুক আইডিটা দিয়েছি, আপনারা সবাই অ্যাড হতে পারেন। তৈরি পোশাকে টোটাল 2600 কোটি টাকা, এটা হচ্ছে এপ্রিলের ডাটা। আইটেমটা কি যাচ্ছে, নিট পোশাক। নিট পোশাক আপনারা সবাই জানেন যে টি শার্ট, পোলো শার্ট, ইনারওয়্যার, সোয়েটার, এগুলি হচ্ছে নিট পোশাক। নিট পোশাকের হচ্ছে এত। ওভেনটা হচ্ছে ফর্মাল শার্ট, ট্রাউজার, ডেনিম, জিন্স। ওভেনের 1200 কোটি টাকা, একটু ডাউন ছিল। আচ্ছা, এবার ওয়ার্ল্ড এক্সপোর্টের ক্লদিং এক্সপোর্টের ইনফরমেশনটা আপনাদেরকে দিচ্ছি। আমি একটু আগে বললাম যে 34 বিলিয়ন, এটা যেহেতু একটু পুরনো ডাটা, সো এখানে লেখা আছে 33 বিলিয়ন। আপনি দেখেন চায়নার অবস্থা কত। আমরা হচ্ছে 33 বিলিয়ন, চায়না হচ্ছে 158 বিলিয়ন, অনেক ডিফারেন্স। আর সবাই গার্মেন্টস সম্পর্কে সবার এই ইনফরমেশনটা জানা আছে, আপনাদের হয়তোবা জানা আছে। দেখেন আমরা ভাবি যে আমরাই সব কিছু করি অথবা চায়নায় সব কিছু করে, তা কিন্তু না। দেখেন এশিয়াতে গার্মেন্টস এক্সপোর্টের পোর্শন হচ্ছে। ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করি। ভাইয়া কেউ একজন হচ্ছে আমাদের এই আপনার মধ্যে কেউ একজন হচ্ছে অন্য একজনের স্ক্রিন শেয়ার করে ফেলেছেন। আচ্ছা, ASM রায়হানুল হক, ভাইয়া প্লিজ আপনি একটু অফ করেন। আর ভাইয়া আপনি আরেকবার একটু প্রেজেন্টেশনটা কেটে ওপেন করেন, তাহলে সবাই দেখতে পারবে আশা করি। ওকে, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করব সবাই কেউ যেন কারো স্ক্রিনটা শেয়ার না করে ফেলি। আর সবাই সবার মাইক্রোফোনটা একটু অফ রাখি প্লিজ। ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। আবার একটু ওপেন করে দেন। আসছে ফাহিম ভাই, স্ক্রিনটা কি আসছে? জি ভাইয়া এখন আসছে, আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আমার গার্মেন্টস নিয়ে লাস্ট ইনফরমেশনটা হচ্ছে আপনারা দেখেন যে ইউরোপে কিন্তু বিশাল পরিমাণ গার্মেন্টস তৈরি হয়, হয়তো আমরা অনেকে জানি না, ইভেন নর্থ আমেরিকাও তৈরি হচ্ছে। সো ডিফারেন্সটা কোথায়? অনেক সময় আপনারা অনেক নিউজ দেখবেন যে আমরা হচ্ছে এখনো কম শ্রমিকের মূল্য এগুলি নিয়ে পড়ে আছি, বাট যারা এগিয়ে যাচ্ছে, যেমন ভিয়েতনাম অনেক এগিয়ে যাচ্ছে। ভিয়েতনামের অনেকগুলি সুবিধা। ভিয়েতনাম ধরেন একটু মিড লেভেলের প্রোডাক্ট তৈরি করছে, আমরা হচ্ছে একটু লো রেঞ্জের প্রোডাক্ট তৈরি করছি। আর ইউরোপের যদি অবস্থাটা চিন্তা করেন, ইউরোপ হচ্ছে ধরেন একটু এক্সপেন্সিভ প্রোডাক্টগুলি ইউরোপ তৈরি করছে। সো গার্মেন্টস নিয়ে আপনারা যারা পরে আমার কোর্সটাতে আসবেন, আমরা আরও ডিটেলস শেয়ার করব। আজকে আমি একটু জাস্ট ইন্ট্রোডাক্টরি, আমি সামনে চলে যাচ্ছি। নেক্সট আমাদের একটা ইম্পর্টেন্ট সেক্টর যেটা বুম করবে আমার অবজারভেশন, সেটা হচ্ছে পার্ট অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে টপ নাম্বার 1 এক্সপোর্ট বাংলাদেশ থেকে হচ্ছে পার্ট দিয়ে। দেখেন এই করোনার মধ্যে আমি যেটা দেখেছিলাম, এখানে 30% প্রবৃদ্ধি ছিল, বাট লাস্ট ইয়ারের করোনা যখন শুরু হলো তখন ছিল 40%। মানে 285 ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং এক্সপোর্ট হচ্ছে পার্টজাত বিভিন্ন আইটেম। যদি জিজ্ঞেস করেন যে আপনি কিভাবে বললেন যে পার্টটা করবে, পুরো ইন্টারন্যাশনাল মার্কেটগুলিতে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, মানে এই ধরনের আইটেমের প্রতি তারা অনেক বেশি ঝুঁকতেছে। সো পার্ট হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা আইটেম। পার্ট নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এটা হচ্ছে একটা গুড নিউজ যে পার্ট আগাবে। ইভেন চামড়াও আগাচ্ছে।
চামড়ার রিসেন্ট দেখেন, এই যে টোটাল যদি ভলিউমটা জানতে চান আপনারা কেউ, যে 76 কোটি টাকার, এটা এপ্রিল মাসের একটা ডাটা, 10 মাসের, প্রথম 10 মাসের 76 কোটি টাকা আমরা এক্সপোর্ট করেছি। এটা হচ্ছে ওভারঅল মেজর শেয়ার যাদের, এক্সেপ্ট গার্মেন্টস বাদে হচ্ছে জুট, এগ্রিকালচার, লেদার, ইঞ্জিনিয়ারিং, ফ্রোজেন অ্যান্ড লাইভ ফিশ, ফার্মাসিউটিক্যালস। ফার্মাসিউটিক্যালসের অবস্থা, কালকে একটা ইনফরমেশন নিলাম, সেটা হচ্ছে বিশ্বের যে উন্নয়নশীল দেশগুলি আছে এর মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় ওষুধ রপ্তানিকারক দেশ। বাংলাদেশ 100+ কান্ট্রিতে এক্সপোর্ট করে, এবং রিসেন্ট ডেটা হচ্ছে ফার্মা গত বছর থেকে 25% গ্রোথ, বাট যদি ভলিউমটা চিন্তা করেন একদমই কম, কিন্তু কম্পেয়ার টু গার্মেন্টস অর আদার আইটেম, মানে 1.69 বিলিয়ন। ঠিক আছে, এখানে আমি ফার্মাসিউটিক্যালসের অনেক ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো, বাট ফার্মাসিউটিক্যালস নিয়ে বেশি কথা বলা যাচ্ছে না, কারণ ফার্মাসিউটিক্যালস এক্সপোর্টটা হচ্ছে এরকম যে আপনি চাইলেই কালকে করতে পারবেন, অন্য যে কোনো আইটেম করতে পারবেন, ফার্মাসিউটিক্যালসটা করতে পারবেন না। অনেক ধরনের ব্যারিয়ার আছে, অনেক ধরনের রেজিস্ট্রেশনের ইস্যুজ আছে। সো এটা নিয়ে আর বেশি কথা বলছি না, বাট একটা ইনফরমেশন আপনারা জেনে রাখেন যে এত 100-র উপরে কান্ট্রিতে যাচ্ছে, এর মধ্যে কিন্তু প্রথম 20টা কান্ট্রিতেই যাচ্ছে অলমোস্ট 80%। দেখেন কি, শ্রীলঙ্কা, মিয়ানমার, ইউনাইটেড স্টেটস, ফিলিপিন, কেনিয়া, দেখেন 50% প্রোডাক্ট যাচ্ছে এই 4-5টা কান্ট্রিতে। সো আশা করি বুঝতে পারবেন। এবং আমি যে স্কোয়ারে কাজ করেছি, স্কোয়ারের টপ 2টা মার্কেট হচ্ছে মিয়ানমার এবং শ্রীলঙ্কা, এবং আমি শ্রীলঙ্কাতে লং টাইম কাজ করেছি। ইলেকট্রনিক্স আইটেম বাংলাদেশে অনেক ডেভেলপ হয়েছে। আপনারা যারা লিঙ্কডইন অথবা ফেসবুকে ওয়ালটনের বিভিন্ন মানুষদের সাথে আছেন, দেখবেন যে কন্টিনিউ ইউরোপ মার্কেট চষে বেড়াচ্ছে ওয়ালটনের ফ্রিজ আর হচ্ছে ওয়ালটনের টিভি এক্সপোর্ট হচ্ছে। তো এটা নিয়ে ডিটেলস বলছি না আমরা এখন। কৃষি পণ্য বাংলাদেশের যেই নতুন বাস্কেটটা অনেক বেশি বুম করবে সেটা হচ্ছে এগ্রিকালচারাল সাইড। আমাদের কিছু লিমিটেশন ছিল, লিমিটেশন হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন বডি অথবা ইন্টারন্যাশনাল মানের প্যাকেজিং অথবা কুল চেইনের কিছু লিমিটেশন, এটা গভর্নমেন্ট কাজ করতেছে। সো এটা অনেক ডেভেলপ করবে। কেন ডেভেলপ করবে? বাংলাদেশ বেসিক্যালি হচ্ছে একটা অ্যাগ্রো বেসড কান্ট্রি। আমি সামনে দেখাবো যে অনেকগুলি প্রোডাক্ট আমাদের নিজেদের মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি আমরা প্রডিউস করি, বাট এক্সপোর্ট করতে পারছি না। এগ্রিকালচারের ওয়ার্ল্ড ওয়াইড ডেটাটা একটু দেখেন, গ্লোবালি হচ্ছে 1575 বিলিয়ন হচ্ছে 2 বছর আগের ডেটা। আমরা হচ্ছি গ্লোবাল এক্সপোর্ট মার্কেট, বাট আমাদের শেয়ার দেখেন 1.32 বিলিয়ন। সো বিশাল অপরচুনিটি। ওয়ার্ল্ডে কিন্তু এতগুলি কান্ট্রি নাই, আমাদের কিন্তু অ্যাগ্রোবেস কান্ট্রি হওয়া সত্ত্বেও আমরা করতে পারছি না। ফিশ, ইলিশ সম্পর্কে সবাই জানেন, ইলিশ সম্পর্কে আর বলছি না, বাট ওভারঅল মিঠা পানির মাছ যেগুলি, আপনারা যারা বিভিন্ন মার্কেটে যান, কাঁচা বাজারে যান, আপনাদের আইডিয়া থাকা উচিত বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডের, এই যে ধরেন 200-র উপরে কান্ট্রি, বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডের 10 ভাগের 1 ভাগ মাছ প্রডিউস করে। সো এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি। আরেকটা অপরচুনিটি হচ্ছে বাংলাদেশের যে সি বিচ মানে কোস্টাল লাইন কিন্তু অনেক বড়। সো যাদের কোস্টাল লাইন বেশি থাকে তাদের হচ্ছে মাছ ধরার অপরচুনিটি থাকে বেশি, এবং সমুদ্র সীমা কিন্তু বিশাল বড়। এনিহাও আমরা এটাতে এখনো ডেভেলপ করতে পারছি না। এটার পিছনেও সার্টিফিকেশন, কুল চেইন মানে রেফ্রিজারেটিং যে কন্টেইনার, এগুলি এই সাপ্লাই চেইনটার হচ্ছে দুর্বল। আশা করি এই ধরনের সেক্টরে কাজ করলে আমরা ডেভেলপ করতে পারবো। আচ্ছা, ফার্স্ট আপনাদেরকে একটা ভাইটাল ইনফরমেশন দিই। যদি আপনারা আমাকে কোয়েশ্চেন করতেন যে আচ্ছা আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, সো ফার্স্ট ইনফরমেশন হচ্ছে যেই প্রোডাক্ট আমাদের দেশে লার্জ ভলিউমে তৈরি হচ্ছে, কেন আপনি ওই প্রোডাক্টটা নেবেন না? সো ফার্স্ট 1 নাম্বার হচ্ছে ওই প্রোডাক্টটা আপনি নেবেন। দেখেন কি কি আছে। ইলিশের কথা তো এটা ফিশ পার্ট হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট হচ্ছে আমরা প্রডিউস করি আর এক্সপোর্ট করি 1 নম্বরে। বিভিন্ন ফসল, পাট উৎপাদনে, যে এখানে পাট উৎপাদনে দ্বিতীয়, রপ্তানিতে প্রথম। কাঁঠাল সেকেন্ড লার্জেস্ট। কাঁঠালে কিন্তু যে কেউ কাজ করলে কাঁঠালে ভালো করবে। আপনারা আম সত্য নাম শুনেছেন, বাংলাদেশে কিন্তু অলরেডি কাঁঠালের চিপস, কাঁঠাল সত্য নামে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। এটা কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে হাই ডিমান্ড। কাঁঠাল কিন্তু অনেক নষ্ট হয়, অনেকে খাচ্ছে না, বাট কাঁঠাল কিন্তু ভালো এক্সপোর্ট হবে। মাছ, চাল এগুলি তো আমরা দেখলাম। সো আপনারা নোট রাখতে পারেন, যারা এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে চুজ করতে পারেন না, 1 নাম্বার হচ্ছে যেই প্রোডাক্ট বাংলাদেশে বেশি হচ্ছে ওই প্রোডাক্টটা আপনারা মাথায় রাখবেন নাম্বার 1।
নাম্বার 2 আমি একটু পরে দেখাচ্ছি, সেটা হচ্ছে যেই প্রোডাক্টগুলিতে গভর্নমেন্ট ইনসেনটিভ দেয়, ঠিক আছে? ইনসেনটিভ মানে আপনাকে উল্টো, আপনি এক্সপোর্ট করলে উল্টো আপনাকে ক্যাশ ইনসেনটিভ দিবে। সো এটা হচ্ছে 2 নাম্বার প্রোডাক্ট। আর 3 নাম্বার একটা আইটেম, সেটা হচ্ছে ইউনিক একটা আইটেম, যে আইটেম বাংলাদেশের কেউ করে না, ওটা যদি আপনি করেন সো এটা একটা অপরচুনিটি আছে। আমি এগুলি নিয়ে আর এখন আপনাদের সাথে ডিসকাশন করতেছি না, বাট সামনে চলে যাচ্ছি। বাইসাইকেলে হচ্ছে আমরা ওয়ার্ল্ডের 7 লার্জেস্ট এক্সপোর্টার, এবং ইউরোপে কিন্তু স্টিল হচ্ছে ডিউটি ফ্রি। ইউরোপে কিছু অপ্রচলিত আইটেম সম্পর্কে আমি বলছি। টুপি হচ্ছে বাংলাদেশ থেকে 20,65,10,00,000 মার্কিন ডলার টুপি এক্সপোর্ট হয়। 1,000 কোটি টাকার মশারি এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে। পরচুলা, এটা আরেকটা আইটেম যেটা হাই ডিমান্ড, আপনারা কল্পনা করতে পারবেন না। পরচুলার অনেক ডিমান্ড, এবং পরচুলা নিয়ে যারা কাজ করতে চান আমি বলবো যে তারা মানে ফিউচারে ভালো করতে পারবেন। পরচুলার অনেক ডিমান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে। আচ্ছা, ফার্স্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আমরা কি শিখবো, আপনারা ইচ্ছা করলে নোট নিতে পারেন। আমরা এখানে দেখাচ্ছি একটা স্লাইডের মধ্যে যে ইন্টারন্যাশনাল ট্রেডে কোন কোন ফ্যাক্টরগুলি মেইনলি এফেক্ট করে। এই জিনিসগুলি হচ্ছে আমরা আমাদের কোর্সে ডিটেইল শেয়ার করব, ঠিক আছে? এই জিনিসগুলি এখন বলছি না আমি, এই জিনিসগুলি আমরা ডিটেইল শেয়ার করব। আমরা ইন্স্যুরেন্স সম্পর্কে জানবো, আমরা ফ্রেট সম্পর্কে জানবো, আমরা প্রাইসিং সম্পর্কে জানবো, ট্যারিফ সম্পর্কে জানবো, ঠিক আছে? কোন কোন প্লেয়াররা ইন্টারন্যাশনাল বিজনেসে, আই মিন আমার যে এক্সপোর্ট বিজনেসটাতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বায়ার অথবা ইম্পোর্টার, যাকে আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন, সেলার তো আপনি নিজে। ব্যাংক সম্পর্কে আমরা জানবো, সবচেয়ে ভাইটাল পার্ট। আপনারা এই স্লাইডটা একটু ভালো করে দেখেন, আশা করি আপনাদের পুরো ইন্টারন্যাশনাল ব্যবসা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। ব্যাংক, যদি বলেন যে ব্যাংকের বিষয়টা কেন, আপনি তো ব্যাংক আপনি লোকালি 1 কোটি 2 কোটি 5 কোটি ট্রানজ্যাকশন করেন, আপনার কেউ ঝামেলা করবে না। বাট যখনই আপনি $1,000, $2,000, $3,000, $10,000 ট্রানজ্যাকশন হচ্ছে এবং আপনার অ্যাকাউন্টে পড়ে, তখনই কিন্তু সবাই আপনার জিজ্ঞেস করবে। বাংলাদেশের মানি লন্ডারিং আইন কিন্তু খুবই কঠিন। সো এটা তখনই সম্ভব হবে যদি আপনি শুধু এই টিপস ট্রিক্সগুলি জেনে নেন, ব্যাংকিং ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমগুলি জেনে নেন, ঠিক আছে? ফ্রেট ফরওয়ার্ডার আর কেরিয়ার। ফ্রেট ফরওয়ার্ডার হচ্ছে আপনার টোটাল শিপমেন্টটা আপনি যদি সিতে করতে চান অথবা এয়ারে করতে চান, উনি হচ্ছে আপনাকে কন্টেনার অথবা জাহাজে যে স্পেসটা, এই স্পেসটা দিবে। কেরিয়ার বলতে আমি শিপিং লাইনকে বোঝাচ্ছি, যিনি টোটাল আপনার কন্টেনার, বিভিন্ন কোম্পানির কন্টেনারগুলো নিয়ে যায়। সো কেরিয়ারের সাথে আমরা আগে যোগাযোগ করতাম না, বাট এখন কম্পিটিশনের কারণে অনেক কেরিয়ারও এন্ড কাস্টমার কাছে চলে আসতেছে। সো আমরা তার কাজটা সম্পর্কেও জানবো, আমরা ভ্যাট অ্যান্ড কাস্টম সম্পর্কে জানবো, আমরা ইন্স্যুরেন্স আর গভর্নমেন্ট এজেন্সি সম্পর্কে জানবো। এই বডিগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেসের মেইন কি প্লেয়ার। গভর্নমেন্ট এজেন্সি বলতে ফরেন মিনিস্ট্রি আছে, কমার্স মিনিস্ট্রি আছে, বিভিন্ন এম্বাসি আছে। আমি একটু সামনে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা আপনাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সারে যাব যে কেন আমরা এক্সপোর্ট বিজনেস করব। আমি আমার পয়েন্টটা বলে রাখি, যেহেতু আমাদের সময় কম, সো আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। এক্সপোর্ট বিজনেস করার কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা হয়তো অনেক আগে জানতেন, বাকিটা আমি ক্লিয়ার করে দিই। নাম্বার 1 হচ্ছে গভর্নমেন্ট ক্যাশ ইনসেন্টিভ দেয়। ক্যাশ ইনসেন্টিভ হচ্ছে আমার ইনভয়েস ভ্যালু 100 টাকা, আমি এক্সপোর্ট করলাম, গভর্নমেন্ট আমাকে 20%, যদি আমার ওই প্রোডাক্টে ক্যাশ ইনসেন্টিভ হয়, 20 টাকা রিটার্ন করবে গভর্নমেন্ট, মানে আমাকে মোটিভেট করার জন্য। যদি আমার প্রোডাক্টে 10% ক্যাশ ইনসেন্টিভ থাকে, তাহলে আমাকে গভর্নমেন্ট 10 টাকা দিবে। কি কি আইটেমে থাকে, এই যে দেখেন একটা লিস্ট, এখানে 22টা লিস্ট আমি জাস্ট একটু দেখালাম, বাট আমি টোটাল সার্কুলারটা আমরা কোর্সে ডিটেল শেয়ার করব কোন কোন আইটেম। যেমন আমি কয়েকটা আইটেম বলি, যেমন গার্মেন্টস দেখেন 4%, নতুন পণ্য আমেরিকা অথবা কানাডা ব্যতীত 3%, এই দেখেন চামড়া 15%, ফুড অ্যান্ড এই যে 100% হালাল মাংস 20%, দেখেন 20% অনেকগুলি আছে। শস্য শাকসবজি 20%, পাট কাঠি থেকে উৎপাদিত 20%। সো আমার নাম্বার 1 হচ্ছে ক্যাশ ইনসেন্টিভ। নাম্বার 2, আমি এক্সপোর্ট বিজনেসে সবাইকে মোটিভেট করি, কারণ আপনারা ভ্যাটের সুবিধাটা পাবেন। আপনারা যদি জানতে চান ভ্যাটের কী সুবিধা, আপনি লোকালে যে কোনো একটা ট্রানজ্যাকশন করলে আপনাকে 15% ভ্যাট দিতে হয়, এক্সপোর্টে দিতে হবে না। সো এখানে একটা বিশাল অপরচুনিটি পান। আমি যেমন এখন প্রেজেন্ট হচ্ছে আমি ফুড মার্কেটে কাজ করি, আমি একজন ফুল টাইম সার্ভিস হোল্ডার। সো আমি ফুড মার্কেটে কাজ করি, আমার কি হয়, আমার 20% ক্যাশ ইনসেন্টিভ পাই, আবার আমার ভ্যাট দিতে হয় না। সো দেখেন আমার কিন্তু বিশাল একটা অপরচুনিটি।
যেই প্রোডাক্টটা আমি লোকালে সেল করি ওইখানে কিন্তু আমাকে এক্সট্রা ভ্যাট দিতে হয়, বাট এক্সপোর্টে আমার এই জিনিসটা দিতে হয় না, আবার বছর শেষে আমি একটা ইনসেন্টিভও পাই, বন্ড ফ্যাসিলিটিস পাই, সিআইপি ফ্যাসিলিটিস পাই, এগুলি আর ডিটেলস বলছি না এখন। আচ্ছা, ভ্যালুয়েবল ফরেন কারেন্সি আপনারা জানেন, ইমেজ মানে হচ্ছে যারা এক্সপোর্ট করে তাদের যদি আবার লোকালেও ব্যবসা থাকে, এটা স্বাভাবিকভাবেও সবাই আমরা বলি যে ওটা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট, সো একটা ইমেজ তৈরি হয়, ওই জিনিসটা বললাম। রিস্ক আর ম্যানেজমেন্ট টেকনিক বলতে আমি বোঝাচ্ছি যে আমার যদি 10টা কান্ট্রিতে এক্সপোর্ট থাকে আর আমার যদি শুধু লোকাল মার্কেটে বাংলাদেশে এক্সপোর্ট থাকে, এই যে দেখেন লকডাউন, আমরা শাটডাউনের মধ্যে আছি, আমার কোম্পানিতে কিন্তু আমার সেলটাই এখন বেশি, ঠিক আছে, আমার সেলটাই বেশি হচ্ছে, কারণ আমি এক্সপোর্টে কাজ করছি, আমার কন্টিনিউ শিপমেন্ট যাচ্ছে, আমাকে বেস করেই, আমার টিমকে বেস করেই ধরেন ফ্যাক্টরিটা খোলা রাখা হয়েছে, কিন্তু লোকাল মার্কেট কিন্তু বন্ধ। এটা নট অনলি আমার, যারা এক্সপোর্টে কাজ করে তাদের জন্য। সো এটা হচ্ছে এক্সপোর্টের, কেন এক্সপোর্ট বিজনেস করবেন তার এই ইনফরমেশন আমি 1 মিনিটে আপনাদের কাছে জানতে চাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা নিয়ে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, কারণ আপনাদের এই যে ইন্টারেস্টটা জানা দরকার। আচ্ছা, রাকিব ভাই বলেছেন সিআইপিটা কি বলেন? সিআইপি হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, যারা এক্সপোর্টে লার্জ ভলিউমে এক্সপোর্ট করে তাদেরকে গভর্নমেন্ট থেকেই সুবিধাটা দেওয়া হয়, ঠিক আছে, গভর্নমেন্ট থেকেই সুবিধাটা দেওয়া হয়। তারা ধরেন বিভিন্ন গভর্নমেন্টের ডিসিশন মেকিং অ্যাসোসিয়েশনে তারা থাকে, আপনারা দেশের ভিতরেও তারা সব ধরনের সুবিধা পায়, এয়ারপোর্টে সুবিধা পায়। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই, আমি সামনে চলে যাচ্ছি। আপনারা একটু সাউন্ডটা বন্ধ করে রাখেন, সাউন্ডটা বন্ধ করে রাখেন, সাউন্ড। আর হচ্ছে নেক্সট পয়েন্টটা হচ্ছে আমরা এক্সপোর্ট বিজনেসের ঝুঁকিটা একটু শেয়ার করি। ঝুঁকিটা শেয়ার করলে আপনারা একটু আরেকটু অ্যালার্ট হইতে পারবেন যে এক্সপোর্টে কী কী রিস্ক আছে। নাম্বার 1 রিস্ক আমি বলেছি যে ল্যাঙ্গুয়েজ এবং কালচার ব্যারিয়ার। এটা অনেক পুরনো একটা মেথড, বাট এখন কিন্তু এটা নাই। আমরা কিন্তু যে কোনো কালচার অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাডাপ্ট করতে পারি, সো এটা আমি বাদ দিলাম। কমপ্লায়েন্স ইস্যুটা এখানে ইম্পর্টেন্ট। লোকাল মার্কেটে হয়তো বা আপনাকে কেউ এত ঝামেলা করবে না, বাট ধরেন ইন্ডিয়া একটা কমপ্লায়েন্স গাইডলাইন আছে যে আপনি আমার প্যাকেটের গায়ে ডট ডট লিখে দিতে হবে। সো আপনি ডট ডট লিখলেন না, আপনার কার্গো কিন্তু ইন্ডিয়ার পোর্টে আটকে দিবে। এটা আমার ক্ষেত্রেও হয়েছে। সো আমরা ওই টেকনিক অবলম্বন করে আবার এটা রিলিজ করতে পেরেছি। আমি যখন ফার্মাসিউটিক্যালস ইলেকট্রনিক্স থেকে ইয়েতে আসলাম, ফুডে আসলাম, তখন আমার আয়ারল্যান্ডের একটা শিপমেন্ট হলো। আয়ারল্যান্ডের শিপমেন্টে আমি তখন বেঙ্গলে, আয়ারল্যান্ডের শিপমেন্টে আপনার লেক্সাস বিস্কিটটা সবাই দেখেছেন হয়তো বা, মার্কেটে লেক্সাস যে বড় একটা ফ্যামিলি সাইজ বিস্কিট, তো বাংলাদেশে ফার্স্ট রোমানিয়া ব্র্যান্ডটাই লঞ্চ করে আর কি লেক্সাস। তো এটা এখন বিশাল এক্সপোর্ট হচ্ছে। সো আয়ারল্যান্ডের একটা রুলস হচ্ছে মিল্ক পাউডার যেটা ইউজ করা হয় বিস্কিটের মধ্যে, এটা যদি ইউরোপ কান্ট্রিতে থেকে ইম্পোর্ট না করা হয় তাহলে আয়ারল্যান্ডে সেই প্রোডাক্টটাকে ঢুকতে দেয় না। সো এটা আমাদের জানা ছিল না, আমরা এক্সপোর্ট করে দিয়েছি, আমার বায়ারও এটা জানতো না। সো আয়ারল্যান্ডের ডাবলিন পোর্টে এটা আটকেই দিল। এরপরে অনেক টেকনিক করে সেটা আমরা রিলিজ করছি। সো এই কমপ্লায়েন্স ইস্যুটা একটা আপনাকে জানতে হবে। এই জিনিসগুলি আমরা শেয়ার করব। আমরা কোর্সে হচ্ছে এই ওভারঅল ওয়ার্ল্ড মার্কেটের এই বেসিক যে ইস্যুসগুলি এটা শেয়ার করব। সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে নন পেমেন্ট। আপনার বায়ারটা যদি ফ্রড হয়, বায়ারটা যদি ভালো না হয়, আপনি যদি রিলায়েবল বায়ার না পান, সো আপনাকে ধরেন একটা শিপমেন্টে টাকা দিল, 2টা শিপমেন্টে টাকা দিল, 3 নাম্বার শিপমেন্টের সময় বলবে যে ভাইয়া আমার তো সমস্যা, ব্যাংকিং বিভিন্ন সমস্যা হচ্ছে, বিভিন্ন কারণে বলে আপনি শিপমেন্টটা ছেড়ে দেন, আমি টাকা দিচ্ছি, বলে আর টাকা দিবে না। এই সমস্যায় কিন্তু বড় বড় কোম্পানিরাও পড়ে। সো কীভাবে এই সমস্যা এড়াইতে হয়, কোন পেমেন্ট মেথডে কাজ করলে সবচেয়ে বেটার হবে, এটা আমরা শেয়ার করব, ঠিক আছে, ডিটেইলে আমরা যাব। আরও কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে লোকাল কম্পিটিশন বলতে আমি বোঝাচ্ছি, ধরেন আপনি ইন্ডিয়াতে কাজ করবেন, ইন্ডিয়া তো নিজেই বিশাল কম্পিটিশান। সো আপনাকে ওই মার্কেটের কম্পিটিশানেও পড়তে হবে। সো এটা একটু মাথায় রাখবেন। আমরা এটা শেয়ার করব, এক্সপোর্ট বিজনেসের ঝুঁকি ডিটেইল আমি এখানে আর শেয়ার করছি না। লাস্ট আমাদের ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে এক্সপোর্ট বিজনেসে কীভাবে আমরা সফল হব, একটা টিপস আজকে শেয়ার করে দিচ্ছি আমি। টিপসটা হচ্ছে, এটা হচ্ছে আমার টোটাল এক যুগে যে কাজের এক্সপিরিয়েন্স। আমি দেখলাম যে এই 5টা পয়েন্ট যারা মোটামুটি মিট আপ করতে পারে তারা কখনো এক্সপোর্টে মানে খারাপ করতেছে না। বাট এই 5টার 1টা 2টা যাদের মিস হয় সবারই খারাপ হচ্ছে, সেটা বড় কোম্পানি হোক আর ছোট হোক অথবা একজন সিঙ্গেল পার্সন হোক, ঠিক আছে।
একজন সিঙ্গেল পার্সন হোক। সো যেহেতু আমি লাস্ট 3টা কোম্পানিতে বিজনেস হেড হিসেবে কাজ করছি, সো আমি এই জিনিসগুলি ভালোভাবে মানে অ্যাডাপ্ট করার চেষ্টা করি। নাম্বার 1, এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, এবং আমি বলেছি ডিমান্ড ইন ওভারসিজ মার্কেট। একটা এক্সাম্পল দিই, আপনি একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট এক্সপোর্ট করতে চাচ্ছেন এবং আপনি মার্কেট চুজ করলেন চায়না, তাহলে কি আপনি এক্সপোর্ট করতে পারবেন? ডিমান্ড তো নাই ওইখানে। চায়না নিজেই তো ওয়ার্ল্ডের হাইলি ইলেকট্রনিক্স প্রডিউসার, ঠিক আছে? এটা হলো একটা ক্রিটিক্যাল পয়েন্ট। বাট আপনি যদি ওই আইটেমটা নেপালে নিয়ে যান, নেপালে তো ইন্ডাস্ট্রি নেই। সো আপনি এমন একটা জিনিস করতে হবে যেই কান্ট্রিতে এটা ডিমান্ড আছে এটা জানতে হবে, এবং ওইটা হচ্ছে ওই এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্টটা হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্ট। কম্পিটিটিভ প্রাইস এটা সবার জন্যই একই, কাস্টমাইজ প্রাইস প্রোডাক্ট লাগবে। কেন লাগবে? লোকালে হয়তো বা আমি একটা আমার ফুডের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরেন আমি একটা আমার ড্রাই কেকের 3টা এসকিউ, আমার একটা এসকিউ হচ্ছে 36 গ্রাম, এটা আমি ইন্ডিয়াতে সেল করি। তারপরে হচ্ছে আমার 250 গ্রাম, এটা আমি ইন জেনারেল সবাইকে সেল করি। আরেকটা হচ্ছে 400 or 500 গ্রাম। সো গালফ কান্ট্রি মানে সৌদি আরব, দুবাই, ইউএই, ওমান, কাতার, এইসব মার্কেটে ওরা ফ্যামিলি সাইজটা ছাড়া নেয় না। সো আপনার কিন্তু 500 গ্রাম 400 গ্রাম নাই, আপনি কিন্তু এই মার্কেটটা ধরতে পারবেন না। সো আপনাকে কিন্তু কান্ট্রি স্পেসিফিক কাস্টমাইজ করে দিতে হবে। কান্ট্রি স্পেসিফিক কাস্টমাইজ মানে এমন না যে অনেকগুলি করতে হবে, বাট মিনিমাম 3-4টা এরকম কাস্টমাইজ প্রোডাক্ট থাকতে হবে। এগুলো নাম্বার 2 পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনার একটা মিনিমাম বাজেট থাকতে হবে। কেন বাজেট থাকতে হবে? কারণ এক্সপোর্টে আপনাকে স্যাম্পলিং করতে হবে। লোকাল বিজনেসে তো আপনাকে এত স্যাম্পলিং করতে হচ্ছে না, এক্সপোর্টে কিন্তু আপনাকে স্যাম্পলিং করতে হবে। এক্সপোর্টে আপনাকে প্রয়োজন অনুসারে মার্কেট ভিজিট করতে হবে। সো এই বাজেটটা অনেকের থাকে না। অনেক কোম্পানি অনেক সময়, যারা এখানে কেউ আছেন কিনা আমি জানি না, জব হোল্ডার এক্সপোর্ট ডিপার্টমেন্টে অনেক মানুষ, অনেক কোম্পানি কিন্তু এক্সপোর্ট মার্কেট ভিজিট করতে দেয় না, বলে যে খরচ হবে। ওর জন্য মার্কেট এক্সপ্লোর করা খুব কঠিন। আপনি চিন্তা করেন আমার যে আশেপাশে যে 5-6টা কান্ট্রি আছে, এখানে ভিজিট করতে কিন্তু আহামরি খরচ হয় না। সো এই বাজেটটা লাগবে। এক্সপোর্ট স্কিল আর ইনফরমেশন বলতে আমি বোঝাচ্ছি, একটু আগে যে কমপ্লায়েন্স ইস্যুটা বললাম, এটাকে আমরা বলি যে ইনফরমেশন। আর এই যে একটা প্রবলেমের মধ্যেও যে কন্টেইনারটাকে রিলিজ করা, এটাকেই বলি আমরা এক্সপোর্ট স্কিল। সো অনেক কোম্পানি অনেক বড় বড় অনেক ফান্ড নিয়ে বসে থাকে, সব কিছু আছে, বাট একজন এক্সপোর্ট স্কিলড লোক তারা রিক্রুট করে না। সো তারাও ভালো এক্সপোর্ট করতে পারে না। আর ইনফরমেশনটা হচ্ছে কি, এই যে ধরেন হুট করে ইন্ডিয়া বললো যে তুমি আমাকে এটা দিতে পারবা না, তোমার এটা ব্যান্ড। সৌদি আরব বললো যে তোমার এটা চেঞ্জ করতে হবে। সো এই ইনফরমেশনগুলি রাইট টাইমে আপনাকে পেতে হবে, তাহলে আপনার বাইরের ঝামেলা হবে না। স্ট্রং কমিটমেন্ট আর মিনিমাম টাইম বলতে আমি বোঝাচ্ছি, আপনাকে একটা ব্যবসা করতে গেলে মিনিমাম টাইম দিতেই হবে। আমার এমন না যে আপনি 3 মাসে একটা কোর্স করে অথবা 3 মাসের একটা যে কোনো একটা জায়গায় জব করে আপনি হুট করে ফেলতে পারবেন। করতে পারেন, বাট আপনাকে তো মিনিমাম একটা টাইম দিতে হবে। সো এই জিনিসটাকে আমি বলি যে এক্সপোর্টে বেসিক একটা সাকসেসের একটা মানে ফর্মুলা। আশা করি আপনারা এটা নোট রেখেছেন, এবং এই নিয়ে পরবর্তীতে আমরা কোর্সে আরও ডিটেলস শেয়ার করব, ঠিক আছে? সো আমরা এরপরের পয়েন্টটা বলছি যে কিভাবে শুরু করবেন। এখন যারা আছেন যে বেসিক ইনফরমেশনটা নিয়েছেন, এরপরের পয়েন্টটা হচ্ছে কিভাবে শুরু করবেন। একটা লোকাল ব্যবসা, যেমন ধরেন করোনার সময় কিন্তু মানুষ অনেক বেশি অনলাইনে ব্যবসা করতে আসছে, আমি যেটা দেখেছি। সো আপনি ইন্টারন্যাশনাল ব্যবসা করবেন, আপনি কি মানে একটু মার্কেট রিসার্চ করবেন না? সো আমাদের ফার্স্ট কাজটাই হচ্ছে মার্কেট রিসার্চ। এটা জাস্ট আমি আমার কাজের ক্ষেত্রে যেটা করি এটাই আপনাদেরকে শেয়ার করি। যখনই আমরা কোনো একটা অ্যাসাইনমেন্ট নিই কোনো একটা কোম্পানি, আমরা হচ্ছে ফার্স্টে আমার যে প্রোডাক্ট বাস্কেটটা থাকে এই বাস্কেট অনুযায়ী একটু মার্কেট রিসার্চ করি। সো মার্কেট রিসার্চের ডিটেইল আমরা কোর্সে শেয়ার করব। কয়েকটা প্যারামিটার শুধু এখন একটু বলে দিচ্ছি আজকের জন্য, যেহেতু টাইম কম। মার্কেট রিসার্চটা আপনারা যদি জানতে চান, যে আমি কিন্তু আগেই বলেছি যে কিভাবে শুরু করব। মার্কেট রিসার্চ করে আমি ফাইন্ড আউট করব যে আমাকে দিয়ে এক্সপোর্ট ব্যবসা হবে কি না, ঠিক আছে? যদি ক্যালকুলেশনে না মিলে তাহলে আমি আর এক্সপোর্ট ব্যবসায় যাব না। সো রিসার্চটা আপনারাও করতে পারেন, আজকে থেকেই শুরু করে দেন মার্কেট রিসার্চ করা। সো কি পার্সপেক্টিভে করবেন? আমি দেখলাম আমার কাজের ক্ষেত্রে এই কয়েকটা প্যারামিটার অ্যানালাইসিস করলেই মার্কেট রিসার্চটা মোটামুটি হয়। আমরা কোর্সে আরও ডিটেল একটা এক্সাম্পল, আমার হচ্ছে একটা ইলেকট্রনিক্স আইটেম, সে আগের উদাহরণটা আবার দিচ্ছি। আমি ফার্স্টেই দেখবো যে আমার কোথায় এটা ডিমান্ডটা আছে, কোথায় সাপ্লাইটা উইক। সো আমি ওই অনুযায়ী কান্ট্রিগুলিকে সর্ট করব। মার্কেট রিসার্চের মেইন অবজেক্টিভটা হচ্ছে ওয়ার্ল্ডে যে আমি একটু আগে বললাম যে 195 কান্ট্রি,
আমাকে এটাকে একদম শর্ট লিস্টে নিয়ে আসতে হবে, 5টা কান্ট্রিতে নিয়ে আসতে হবে। ওই শর্ট লিস্টে আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে, সলিউশনটা দেখাচ্ছি। এই প্রোডাক্ট অনুযায়ী আমরা মার্কেট রিসার্চটা করব, ঠিক আছে? সো আমরা কিছু প্যারামিটার দিয়ে অ্যানালাইসিস করি, এটা আপনি অনলাইনেই করবেন। কিভাবে করতে হয় সেটাও আমরা দেখিয়ে দিব। আপনি আমাকে বলবেন যে ভাই আপনি একটা আমার ইলেকট্রনিক আইটেম আছে, আমি একটা টিভি বানিয়েছি, সো আপনি এটা চায়না সেল করেন, জীবনও সম্ভব না। বাট চায়নাতে অন্য আইটেম, সো আমার যে আইটেম অনুযায়ী আমি আগে ডিমান্ড সাপ্লাই অ্যানালাইসিস করব। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আমি মিড লেভেলের কান্ট্রিতে যাওয়ার আমার একটা লজিক হচ্ছে, এটা কিন্তু কোনো বইয়ের ফর্মুলা না, এটা আমার কাজের একটা ভাইয়া আপনার জি মিউট হয়ে আছে মাইকটা। হ্যাঁ, মেবি মাইক্রোফোনটা যে কোনো কারণে মিউট হয়ে গেছে। সরি ভাইয়া, সরি। এটা কি অনেকক্ষণ হয়েছিল? একটা মিনিট। আচ্ছা, আপনারা কি এই স্লাইডটা সাউন্ড শুনেছিলেন যে ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ? জি ভাইয়া, প্রায় ওই আমরা যখনই বলা হয়েছে ঠিক সেই পর্যন্তই শোনা গেছিল। আচ্ছা, রিসার্চটা আমি একটু সংক্ষেপে শেষ করি। সো মার্কেট রিসার্চটাতে আমার অবজেক্টিভটা হচ্ছে আমার ওয়ার্ল্ডে 195 কান্ট্রি, আমি এটাকে 5টাতে নিয়ে আসবো, এটা আপনারাও করবেন। সো 1 নম্বর বললাম ডিমান্ড সাপ্লাই দেখবেন। আমি আমার প্রোডাক্ট অনুযায়ী আমি দেখবো যে আমি কি নেপালে যাব, নাকি চায়না দিয়ে শুরু করব, নাকি ইন্ডিয়া দিয়ে শুরু করব। কেন আমি একসাথে এতগুলি নৌকায় পাড়া দিতে পারবো না, এতগুলি নৌকায় পাড়া দিতে গেলে আমার ব্যবসা কোনোদিন হবে না। আমি ওয়ান বাই ওয়ান শুরু করবো। সো আমি 5টা কান্ট্রি নিয়ে কাজ করব, ঠিক আছে? মিড ডেভেলপ কান্ট্রি অথবা মিড ইনকাম কান্ট্রি নেওয়ার পিছনে লজিকটা হচ্ছে, আপনি যখনই একটা আপার লেভেলের কান্ট্রি, হাইলি ডেভেলপ কান্ট্রিতে যাবেন, আপনাকে দুনিয়ার সার্টিফিকেশন কমপ্লায়েন্স দিয়ে দিবে, যেটা মিট করতে করতে আপনি 2-3 বছর চলে যাবে। এরকম অনেক কোম্পানি করে, কিন্তু শুরুতেই ওনার ইচ্ছা হচ্ছে আমি দুবাইতে এক্সপোর্ট করব। সো ওনার দুবাইয়ের সার্টিফিকেট করতে 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 ওনার আর জীবনে এক্সপোর্ট করা হয় না। সো আমরা বলি যে একটু মিড লেভেলের কান্ট্রি লিস্টে আমি দিয়ে দিব আপনাদেরকে। লার্জ পপুলেশন কান্ট্রি, সো আপনি সর্ট করেন পৃথিবীর লার্জ পপুলেশন কান্ট্রি কোনগুলি, একটু আলাদা করে ফেলেন। জিওগ্রাফিক্যালি কাছের কান্ট্রি কেন, এটা এই যে আমি কস্টের মধ্যে এটা শেয়ার করব। আপনি যখনই শুরুতে আপনি একটা ইউরোপিয়ান কান্ট্রিতে ঢুকতে যাবেন, ইউএসএতে যাবেন, আপনি অস্ট্রেলিয়াতে যাবেন, আমি একটু আগে বললাম যে আপনাকে প্রয়োজনে স্যাম্পল পাঠাতে হবে, আপনাকে মার্কেট ভিজিট করতে হবে, আপনি তো ভিসাই পাবেন না এখনও, আরও হচ্ছে কোভিড। সো কেন আপনি কাছের কান্ট্রি দিয়ে শুরু করছেন না? অনেক বেশি বেটার কাছের কান্ট্রিতে। আপনার ওয়ার্ল্ড ওয়াইড কন্টেনার শর্ট, আমার বর্ডারিং কান্ট্রিগুলিতে শুরু করতে গেলে তো আমার কন্টেনারই লাগতেছে না, আমার রোডে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। লাস্ট পয়েন্টটা হচ্ছে চুজ দ্য রাইট ওভারসিজ পার্টনার। এটা হচ্ছে আলটিমেট সলিউশন। আপনি যদি একটা রাইট বায়ার পেয়ে যান, তাহলে কিন্তু আপনার এত অ্যানালাইসিস করতে হবে না। মানে আপনার সব অ্যানালাইসিস করছেন, কিন্তু আপনি একটা ফ্রড বায়ার পেলেন। ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু ফ্রডের অভাব নেই, আমি এই যে রিস্কের মধ্যে বলেছি। সো রাইট বায়ার যারা পায়, যেমন ধরেন আমি স্কোয়ারের কথা বলি, সেই 30 বছর ধরে একই বায়ার নিয়ে তারা কাজ করতেছে, ওদের সাথে আদৌ আমাদের সম্পর্ক আছে, আমরা স্কোয়ার থেকে বের হয়ে গিয়েছি। সো ওরা কি করে, ওই সলিড বায়ারগুলি নিয়ে কাজ করে, আজীবন ফুল পেমেন্ট নিয়ে কাজ করে, ঠিক আছে? সো আমি এবার সলিউশনে যাই, কিভাবে আপনারা কোথায় শুরু করবেন। আপনারা দেখেন, আপনারা আমার স্ক্রলটা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে ইন্ডিয়ার এই পার্টটা, এটাকে আমরা বলি 7 সিস্টার। আপনারা জানেন সম্ভবত এখানে হাই ডিমান্ড, বাংলাদেশের A to Z আইটেমের হাই ডিমান্ড। এখানে কিন্তু প্রাণ অলরেডি ফ্যাক্টরি করে ফেলেছে, এবং শুধু প্রাণ না, বাংলাদেশের A to Z বড় বড় সব কোম্পানির ব্যবসা আছে এখানে। ইভেন আমার এখানে কন্টেনার যাচ্ছে, কন্টিনিউ। আপনি মিজোরামের প্রাইম মিনিস্টার কিছুদিন আগে বললো যে আমাদের অবস্থা এত খারাপ যে আমাদের জেনারেল মানুষরা খেতে পারতেছে না, আপনারা আমাদেরকে ডাল চাল এগুলি পর্যন্ত এক্সপোর্ট করেন। সো কেন আমরা হয়তো এটা অনেকে জানি না। আপনি ভুটান, কোনো ইন্ডাস্ট্রি, মেজর ইন্ডাস্ট্রি নেই, নেপাল ইন্ডাস্ট্রি নেই। সো আপনারা চার্টটা বের করে দেখবেন, বাংলাদেশ থেকে অনেক জিনিস যাচ্ছে, ঠিক আছে? চায়নাতে যেমন ফিশ আইটেম, ক্যাচো, চিংড়ি, অনেক ডিমান্ড। আর চায়না রিসেন্টলি জিও পলিটিক্সের কারণে, ইন্ডিয়ার সাথে কনফ্লিক্টের কারণে বাংলাদেশে মানে 97% ওদের আইটেমের এক্সপোর্ট করার জন্য ডিউটি ফ্রি করে দিয়েছে। সেকেন্ড প্রায়োরিটি গালফ কান্ট্রি, সৌদি আরব, ইউই, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত। কেন? লজিকটা হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশি এক্সপেট্রিয়েট থাকে এখানে। ইভেন আপনাদের কারো না কারো আত্মীয় এখানে আছেই। আপনি জানেন যে এখানে বাংলাদেশি লোকরাই এখন বায়ার, বাংলাদেশি লোকরাই এখানের বায়ার। আপনি প্রাণ বলেন, স্কোয়ার বলেন, ড্যানিশ বলেন, যত বড় বড় কোম্পানি, সব বায়ারগুলি হচ্ছে বাঙালি লোক।
ঠিক আছে? সো কেন আপনি পারবেন না? আপনি ইজিলি করতে পারবেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই দেখেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমি 3-4টা কোম্পানি থেকে এখানে বিজনেস করতেছি। এমন কোনো মানে কোম্পানি নাই যে এইসব কান্ট্রিতে যায় না। বাট এই যে মিয়ানমার, আমাদের বর্ডারিং কান্ট্রি, এগুলিতে একটু কম। ফিলিপিন্সে আমরা স্কোয়ার থেকে করতাম, ইন্দোনেশিয়া এখানে একটু কম, বাট এই কান্ট্রিগুলিতে আপনার থার্ড প্রায়োরিটিতে রাখতে পারেন। সো আপনি দেখেন কতগুলি কান্ট্রি আপনার হয়ে গেল। আপনি কিন্তু সলিউশনটা আজকেই নিয়ে নিলেন। সো এরপরে তো আমরা আরও ডিটেলস এগুলি নিয়ে কাজ করব। এই কান্ট্রির, এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের আরও কিছু অ্যাট্রাকটিভ মার্কেট। এটা আরেকটা অ্যানালাইসিস, এটা আমরা করেছি হাইয়েস্ট পপুলেশন, লার্জার মিড ইনকাম গ্রুপ যেটাকে বলেছি, আর হাইয়েস্ট জিডিপি গ্রোথ নিয়ে। যেমন আপনি ইচ্ছা করলে ইউকে, ইউএসএ, কানাডা, ইতালি, এই কান্ট্রিগুলিও চুজ করতে পারেন। আপনি জাপান চুজ করতে পারেন। মালদ্বীপস, অনেক বেশি বাংলাদেশ থেকে প্রোডাক্ট যাচ্ছে, মোটামুটি ওদের কিছুই নাই, ওরা ইন্ডিয়ার উপর অনেক ডিপেন্ডেন্ট। আর আপনি শুনে আশ্চর্য হবেন, মালদ্বীপসের 1/3 মানুষ হচ্ছে বাঙালি। সো বাঙালিরা কি সারা জীবন এভাবে বসে থাকবে? বাঙালিরাই এখন বায়ার, বাঙালিরাই আমাদের সাথে ব্যবসা করে। ঠিক আছে, এই হচ্ছে কান্ট্রির ওভারঅল লিস্ট। এই কান্ট্রি সম্পর্কে ইন্ডিভিজুয়াল আমি 6টা কোম্পানি, 4টা-5টা কোম্পানিতে অলমোস্ট 50 থেকে 60টা কান্ট্রিতে কাজ করেছি। সো আমি এই আমার এক্সপিরিয়েন্সটাই শুধু আপনাদেরকে কোর্সে শেয়ার করব। ঠিক আছে, আমার হচ্ছে লাস্ট সেশন কিভাবে বায়ার খুঁজবেন, যেহেতু আমাদের টাইম খুব লিমিটেড। আপনাদের এর মাঝখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু কোয়েশ্চেন করতে পারেন, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কারণ আমি ওয়ান সাইডেড শুধু বলেই যাচ্ছি। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলতে পারেন। আমরা লাস্ট পার্টে চলে আসছি, কিভাবে বায়ার খুঁজবো। আচ্ছা, আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা জি ভাইয়া দেখা যাচ্ছে। কিভাবে আমরা বায়ার খুঁজবো। এটা কোনো বাই বুক ফর্মুলা না, এটা হচ্ছে আমাদের কাজের এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করলাম। আপনারা ইচ্ছা করলে নোট নিতে পারেন, এটা আপনাদের কাজে লাগবে। এটা আপনারা মানে নিজেদের লাইফে ইউজ করতে পারেন। নাম্বার 1 সবচেয়ে কঠিন এবং এক্সপেন্সিভ, সোজাগুলি আমি পরে বলছি, এটা হচ্ছে ট্রেড ফেয়ারে অ্যাটেন্ড করা। আপনার খুব আপনার এখনই ব্যবসা শুরু করতে হবে। সো আপনি একটা ট্রেড ফেয়ারে চলে যান। এই কোভিডের মধ্যেও ট্রেড ফেয়ার হচ্ছে, অনলাইন ট্রেড ফেয়ার হচ্ছে। ঠিক আছে, ট্রেড ফেয়ারে চলে যাবেন। ট্রেড ফেয়ারই হচ্ছে ওয়ার্ল্ডের বায়ার এবং সেলারদের একটা মিট আপ হয়। যতই ডিজিটাল যুগ আসুক, এখনও ট্রেড ফেয়ারগুলি হচ্ছে আমাদের বায়ার সোর্স করার সবচেয়ে। আপনারা চায়নার ক্যান্টন ফেয়ার সম্পর্কে জানেন, ফ্রান্সের সিয়াল ফেয়ার সম্পর্কে জানেন, আপনারা দুবাইয়ের গালফুড সম্পর্কে জানেন। সো আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে এই ট্রেড ফেয়ারের ইনফরমেশন, অথবা এটা কারা অ্যারেঞ্জ করে। কিছু প্রাইভেট বডি করে, বাট এটার গভর্নমেন্টের মেইন বডিটা হচ্ছে ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। সো আমার এখানে 3 নম্বর পয়েন্টে হচ্ছে যে ওদের সাথে, ইপিবির সাথে একটা রিলেশনশিপ তৈরি করেন। ইপিবির আপনারা আজকেই সার্চ করবেন এবং এখানে দেখবেন যে একটা ইয়ারলি ফেয়ার ক্যালেন্ডার দেয়া আছে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট, ডিরেক্ট মার্কেট ভিজিট। মার্কেট ভিজিট বলতে আমি বোঝাচ্ছি, আপনি অনেক দিন ট্রাই করলেন বাট বায়ার খুঁজে পেলেন না। সো আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে বাংলাদেশে হোলসেল মার্কেটগুলি কোথায়, বাংলাদেশে টোটাল বিজনেস হাবগুলি কোথায়, নিঃসন্দেহে কারণ বাজার, নবাবপুর, মৌলভীবাজার, চিটংয়ের খাতুনগঞ্জ, প্রত্যেকটা এরিয়া কিন্তু বড় বড় এরকম হোলসেল এরিয়া। অ্যাজ লাইক এই মার্কেটটাই হচ্ছে ত্রিপুরায় হচ্ছে ধরেন আগরতলা, আসামে হচ্ছে করিমগঞ্জ। বাংলাদেশ থেকে, ঢাকা থেকে করিমগঞ্জের দূরত্ব মাত্র 290 কিলোমিটার। কক্সবাজার কিন্তু সম্ভবত আরেকটু বেশি। সো আপনি কিন্তু বাসেই চলে যেতে পারেন যদি আপনার ভিসা থাকে। করিমগঞ্জ গেলেই যেই রকম এখানে আমাদের যে ধরেন ছোট ছোট দোকানগুলি, এই যে স্টেশনারি দোকানগুলি, এই দোকানগুলি হচ্ছে ওইখানের বায়ার দোকান, ওরাই বাংলাদেশ থেকে প্রোডাক্ট নেয়। আমি বললাম যে বাংলাদেশি হাই কমিশন অ্যাব্রোড যারা আছে এদের সাথে কমিউনিকেশন করতে হবে। ফরেন মিশন যারা, এম্বাসিগুলিতে যারা আছে। তো আপনাদের কোয়েশ্চেন হচ্ছে কার সাথে যোগাযোগ করবেন। এখানে একটা পোস্ট আছে কমার্শিয়াল কাউন্সিলর, যার কাজ হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ওই কান্ট্রির বিজনেস ইনফরমেশনগুলি দেওয়া। এই জিনিসগুলির, এই অ্যাক্টিভিটিগুলি আমরা কোর্সে শেখাবো কিভাবে। এটা তো আপনি চাইলেই, অনেকে একটা কোয়েশ্চেন করে যে
ভাইয়া আমরা তো অনেক কমিউনিকেশন করি কিন্তু কোনো রিপ্লাই নেই। রিপ্লাই না, যদি আপনি ঠিকভাবে কমিউনিকেট না করতে পারেন তাহলে তো আপনি রিপ্লাই পাবেন না, কারণ ওরা তো একটা দুইটা মেল পায় না, শয়ে শয়ে মেল পায়। সো আমরা এই জিনিসটাই শিখাবো কিভাবে আপনারা এখান থেকে ইনফরমেশন পাবেন। ধরেন আমি ভুটানে যাওয়ার আগে আমি ভাবলাম যে আমি একটু কমার্শিয়াল কাউন্সিলের সাথে কমিউনিকেট করে নিই। সো ওনাকে বললাম যে আমি নতুন একটা কোম্পানিতে আসছি, আমি স্কোয়ার থেকে ইলেকট্রিক্যালে আসছি, আপনি যারা ট্রেডার আর ইম্পোর্টার আছে আমাকে একটু দেন। উনি সাথে সাথে উইদিন 5 মিনিটসের মাথায় উনি আমাকে কিছু জিজ্ঞেসও করে নেই, অল ডেটা দিয়ে দিচ্ছে। যেটা দেখা গেছে যে আমার এই মার্কেট ভিজিটের আগে আমি পুরো লিস্টটা নিয়ে স্টাডি করে গেলে আরও বেশি সুবিধা হয়। আরও দুইটা বডি আছে, জয়েন্ট চেম্বার অফ কমার্স, অনারি কনসুল জেনারেল, এটা এই ফরেন মিনিস্ট্রির ওয়েবে এদের ডিটেল পাওয়া যায়। এরা হচ্ছে আপনার বাজেট নাই বাইরে যাওয়ার, বাট দেশের মধ্যে অনেক বিদেশি ক্লায়েন্টরা আসে, এটা কিন্তু ইন জেনারেল মানুষরা ওরা ওই মিটিংয়ে নিবে না, বাট এগুলি ফ্রি। সো এদের সাথে যদি আপনি মেম্বারশিপ থাকে অথবা কানেক্টিভিটি থাকে তাহলেও আপনি এই ধরনের মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ওয়েস্টিন, এই যে দেখেন ওনার সাথে এখনও আমার রিলেশনশিপ আছে। উনি ধরেন এটা একটা ফ্রি মিটিং, এটা এই চেম্বার অফ কমার্সের মাধ্যমে, ঠিক আছে। সো এটা গেল একটা টিপস। সেকেন্ড টিপসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া গ্রুপ। আমরা সবাই ফেসবুকে সারাদিন ধরেন বিভিন্ন লাইক কমেন্টস করি, কিন্তু ফেসবুক ইউজ করেও যে বিভিন্ন গ্রুপের মাধ্যমে যে বায়ার খোঁজা যায়, এটা আমরা আমাদের সেশনে মেইন কোর্সটাতে আমরা শিখাবো টিপসগুলি। আমি বলেছি যে নেটওয়ার্কিং উইথ এক্সপোর্ট প্রফেশনাল আর স্টেক হোল্ডার বলতে আমি সিএনএফ, ফ্রেড ফরওয়ার্ডার, ব্যাংক, অল দ্য যে স্টেক হোল্ডারগুলি সবার থেকেই আমরা নেটওয়ার্কিং করার মাধ্যমে আমরা এই বায়ার ইনফরমেশনটা পাবো। রেফারেল মার্কেটিং বলতে আমি বোঝাচ্ছি, ধরেন আপনার কিছু ফ্রেন্ড আছে, রিলেটিভ আছে, ওভারসিজে আছে, আপনি আপনার ক্যাটালগ, আপনি আপনার প্রোডাক্টের সব কিছু ওদেরকে দিলেন, বললেন যে তুমি আমার এটা প্রমোট করো, ডেফিনেটলি আপনি রিয়েল ইনফরমেশনটা পাবেন। আপনি যদি ঢাকার কারণ বাজারটা চিনেন তাহলে কেন আপনার ভাই লন্ডনের সেই হোলসেল মার্কেটটা চিনবে না? ডেফিনেটলি চিনবে, ওই হোলসেল মার্কেটেই হচ্ছে ইম্পোর্টাররা থাকে, ঠিক আছে। আর ওল্ড বায়ার বলতে এটা যারা এক্সপোর্ট প্রফেশনাল তাদের কথা বলেছি। যেমন আমি একটা কোম্পানিতে যে বায়ারগুলি থাকে, এটা আমি অন্য কোম্পানিতে যখন যাই ওদের সাথে আমার কানেক্টিভিটি থাকে। অনলাইন ওয়েবসাইট, B2B ডেটা প্রোভাইডার, এই ধরনের আরও অনেকগুলি ওয়ে আছে। আমি আর সময় করছি না, আমি এই যে দেখেন এখানে কিছু ইনফরমেশন আছে, আমি একটু দিয়ে দিই আপনাদেরকে, এটা হয়তো আপনাদের কাজে লাগবে। ফাইন ভাই, আমি কি আর ধরেন 10-15 মিনিট টাইম করা যাবে, এক্সটেন্ড করা যাবে? জি জি ভাইয়া, জি আপনি অবশ্যই আপনি আপনার জি জায়গা থেকে জি যতটুকু টাইম লাগে হ্যাঁ নেন, হ্যাঁ, মানে সমস্যা তাহলে নেই। একটু কনক্লুড করা যায় আর কি, না হলে কিছু জিনিস বাকি থেকে যায়। ওকে ওকে, ঠিক আছে ভাই, আপনি আপনার জায়গা থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল হচ্ছে বায়ার রিলেটেড। সো বায়ার রিলেটেড এই যে দেখেন আমি যেই লিঙ্কগুলির কথা বলেছি, ইপিবির ওয়েবসাইট, বাংলাদেশ ট্রেড পোর্টাল, অনারি কনসল, ফরেন মিনিস্ট্রি, ফরেন মিশন, সো এদের পুরো ডিটেলসগুলি আমরা আপনাদেরকে এর ভিতরে শেখাবো। এটা হচ্ছে বিভিন্ন বায়ারদের সাথে যে আমাদের কমিউনিকেশন, আপনাদের ক্যাটাগরিজ দেখালাম, নাহলে তো ভাববেন যে শুধু থিওরি বলতে আসছি এখানে। এই যে বিদেশের মার্কেটে আমরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করছি। এটা হচ্ছে যে এম্বাসিগুলি, এটা বাংলাদেশ, ভুটান এম্বাসি। এটা হচ্ছে আসামে যে করিমগঞ্জের কথা বললাম, আমি কিন্তু আসামে, তখন আসাম থেকে যেটা জুম করলে দেখা যায় 290 কিলোমিটার। এটা একটা ইন্টারন্যাশনাল ফেয়ারে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার যেই প্রোডাক্টগুলি 2 বছর আগে আমি যখন বেঙ্গলে ছিলাম, আপনারা জানেন এই যে দেখেন আমার প্রোডাক্ট সব মালয়েশিয়ান, বিভিন্ন শপে এই যে দেখেন এই প্রোডাক্টগুলি আপনারা বাংলাদেশে হয়তোবা দেখবেন না, হয়তোবা দেখেছেন, সবগুলি প্রোডাকশন বাংলাদেশে নাই। এই প্রোডাক্টগুলি মালয়েশিয়ান আমাদের বায়ার, এই সেলসম্যান, তো আমরা হচ্ছে ওদেরকে টি শার্ট স্পন্সর করি, কারণ সেলস ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য। এটা হচ্ছে আমার সৌদি আরবের কিছু একটা কন্টেনার রিসেন্টলি লোড হলো, দেখেন সৌদি আরবে একটা অর্ডিনারি দোকান, উনি একজন সৌদি আরবি পাবলিক, এই আমার প্রোডাক্টগুলি বিক্রি করছে। আচ্ছা, এখন আমি একটু লাইসেন্সিং সম্পর্কে সংক্ষেপে বলবো। আপনারা জানেন যে লোকাল ব্যবসা করতে গেলে এক্সপোর্টে কী কী লাইসেন্স লাগে। আমি আজকে শুধু ওই লাইসেন্সটার কথা বলবো যেই লাইসেন্সগুলি দিয়ে আপনি কালকেই এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে। মানে আপনার এই 5টা লাইসেন্স আছে, আপনি কালকেই এক্সপোর্ট করতে পারবেন। সেটা হচ্ছে নাম্বার 1 ট্রেড লাইসেন্স, E3, ভ্যাট। লোকালে যে কোনো ব্যবসা করতে যান, অনলাইনে যান, এই 3টে লাগে। তাহলে আপনার এক্সট্রা এক্সপোর্টের জন্য কী লাগবে, সেটা হচ্ছে ERC, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে। এটা প্রোভাইড করে হচ্ছে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, মতিঝিলে যে ক্রিয়া পরিষদ ভবন, ওই ক্রিয়া পরিষদ ভবনে এই অফিসটা।
এটার মধ্যে কোনো আহামরি কোনো ইয়ে নেই। অনলাইনে আপনারা যারা টিন অ্যাপ্লাই করেছেন ওয়ান কাইন্ড অফ এটার জন্য একটা এক্সট্রা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা মেম্বারশিপ। ধরেন আমরা ঢাকা চেম্বার মেম্বারশিপ নিতে একটা বড় অ্যামাউন্ট লাগবে, কিন্তু আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কোনো যেই চেম্বারগুলি আছে এখান থেকে নিয়ে নেন, অথবা কোনো অ্যাসোসিয়েশন যেমন বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন, বাপা। সো এই অ্যাসোসিয়েশনের আপনার প্রোডাক্ট যেটা হয় এটা যদি আপনি নিতে পারেন অনেক বেটার, আর যদি না নিতে পারেন কোনো প্রবলেম নাই। আপনার যেই লোকাল আপনার যেই হোম টাউনের যে একটা চেম্বার অফ কমার্স থেকে আপনি যেই একটা মেম্বারশিপ নেবেন, এই মেম্বারশিপ নেবেন আর হচ্ছে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন। ব্যাংক অ্যাকাউন্ট করার পর আপনার এই ইআরসি অ্যাপ্লাই করবেন, তাহলে প্রথম 5টা সার্টিফিকেট দিয়ে আপনি হচ্ছে এক্সপোর্ট করে দিতে পারবেন। এটা কি, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এটা আমরা এই লাইসেন্সগুলি সম্পর্কে ডিটেল আরও বলবো, বাট এই 5টা লাইসেন্স দিয়ে আমরা এক্সপোর্ট শুরু করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটাতে আমি একটু কোয়েশ্চেন নেই, যদি কেউ এখানে কনফিউজড হয়ে থাকে। লাইসেন্সিং নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি যে বললাম যে 5টা সার্টিফিকেট দিয়ে লাইসেন্স করা যায়, এক্সপোর্ট শুরু করা যায়, কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নেই, আমি সামনে চলে যাচ্ছি। এগুলি হচ্ছে এই সার্টিফিকেটগুলি হচ্ছে যারা লিমিটেড কোম্পানি অথবা বড় কোম্পানি তাদের এই সার্টিফিকেটগুলি লাগে। এটা হচ্ছে যারা মানে একদম জেনারেল ব্যবসায়ী তাদের এই জিনিসগুলি লাগে না, ঠিক আছে? প্রোপ্রাইটারশিপ যাদের তাদের এই জিনিসগুলি লাগে না। ভাইয়া একটা কোশ্চেন ছিল। শিওর। ভাই এই লাইসেন্স সবগুলা কি এসেনশিয়াল, মানে এরকম যে 5টাই আমার লাগবে, না কোনোটা বাদ থাকলেও সমস্যা হবে না? না, আমি ওইটাই বললাম যে এখানে দেখেন অনেকগুলি লাইসেন্স আমি দেখালাম, বাট আমি কিন্তু বললাম যে এই 5টা লাগবেই, এবং 5টা কিন্তু প্রথম 3টা আপনার একটা ছোটোখাটো ঢাকায় শপ নিলেও আপনার লাগবে, অনলাইনে ব্যবসা করলেও লাগবে। ইটিন আর ভ্যাট মানে বিন বলি যেটাকে, এটা আমাদের সবারই যারা ব্যবসা করি। শুধু আপনার এক্সপোর্টের জন্য একটা মেম্বারশিপ লাগবে। আপনি 1-2 হাজার টাকা খরচ করে যে কোনো একটা লোকাল টাউন থেকে চেম্বার অফ কমার্স থেকে আপনি নিয়ে নিতে পারবেন। দেন আপনি ইআরসির খরচটা যদি জানতে চান 8,000 টাকা লাগে। সো আলটিমেটলি আপনি 8,000 টাকা খরচ করে আর হচ্ছে এখানে বৈধ একটা যে চেম্বার অফ কমার্স দিয়ে হচ্ছে আপনি একদম টোটাল রেডি, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি রেডি এক্সপোর্ট করার জন্য। মানে আপনার অ্যাকাউন্টে বিদেশ থেকে চলে আসবে তখন, মানে ব্যাংক আপনার কাছে এই 5টা সার্টিফিকেটই চাবে, কাস্টমস আপনার কাছে এই 5টা সার্টিফিকেট চাবে। আই থিঙ্ক আপনি ক্লিয়ার। জি ভাইয়া, থ্যাংক ইউ। এরপরে আমরা শেয়ার করব যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট পার্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্টে অনেকে অনেক কিছু ভয় পায় যে আমি কিভাবে এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট করব, অথবা অনেকের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে যে স্কোয়ার গাজীপুরের ফ্যাক্টরি থেকে এক্সপোর্ট করে আর পাবনার ফ্যাক্টরি থেকে লোকালে দেয়, অথবা অনেকে বলে যে প্রাণের একটা ফ্যাক্টরিতে এক্সপোর্ট যায়, একটা ফ্যাক্টরি থেকে লোকালে দেয়। আসলে এটা কিন্তু রিয়েল না, ঠিক আছে? এক্সপোর্টের আমরা যেই বাসায় ড্রাই কেক খাচ্ছি এই ড্রাই কেকই আমি এক্সপোর্ট করছি, কিন্তু কি করছি, শুধু প্যাকেটটা চেঞ্জ করে দিচ্ছি। আমি একটু আগে বলেছিলাম যে আমাকে প্যাকেটের মধ্যে যেই কান্ট্রি স্পেসিফিক লেভেলিং করে দিতে হয়, ঠিক আছে? এখানে একটা ইন্টারেস্টিং আপনাদেরকে দেখানোর জন্য একটা ছবি, এটা হচ্ছে একটা বাইসাইকেল, ঠিক আছে? বাইক, নেদারল্যান্ডের একটা কোম্পানি, ওরা ইউএসএ এক্সপোর্ট করতে গিয়ে দেখলো যখন লোডিং আনলোডিং এর কারণে সাইকেলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, পরে ওরা একটা ট্রিক্স করলো যে ওরা হচ্ছে একটা টিভি সাইন দিয়ে দিল। সো আলটিমেটলি সবাই একটু কেয়ারফুলি লোডিং আনলোডিং করলো, কিন্তু ভিতরে আসলে হচ্ছে বাইসাইকেল। মানে প্যাকেজিংয়ে আপনার একটা বিশাল মানে প্লেইং আছে, ট্রিক্স আছে প্যাকেজিং। সো আমরা সবাই হচ্ছে এক্সপোর্টে প্যাকেজিং আর হচ্ছে লেভেলিং আর হচ্ছে ভ্যালু চেইনটার প্রাইসিংটা আজকে আর বলছি না। ভ্যালু চেইন আর প্রাইসিংটা হচ্ছে আমরা এক এক কান্ট্রির জন্য এক এক রকম হবে। সো এটা আমরা ফুল কোর্সে শেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে এই যে দেখেন, এটা তাজিকিস্তানের একটা শিপমেন্ট, এটা আমি অনেকটাই দেখাই। এদিন 2004-এর, এটা যেদিন ওয়ার্ল্ড কাপ ফাইনালে মেসি হারলো যে। সো আমি এত বেশি এক্সপোর্টের প্রতি প্যাশনেট ছিলাম যে ওই দিনেও আমার পিএসআই হচ্ছিল, প্রি শিপমেন্ট ইন্সপেকশন, যে আমার প্রত্যেকটা কার্টুন ঠিক আছে কিনা এটা একটা থার্ড পার্টি দিয়ে ইন্সপেক্ট করে। এটা কিন্তু জেনারেলি খুব কম কান্ট্রিতেই হয়। বায়ার যখন একদম নতুন থাকে এবং হাইলি ডেকোরেটেড থাকে, খুব সফিস্টিকেটেড বায়ার, তখন তারা বলে যে ভাই আপনি এটা, কারণ চার্জটা ওরাই দেয় পিএসআই। সো দেখেন এই যে অবস্থা ছিল এরকম। আমার লাইন ম্যানেজার আমাকে বললো, জাহিদ আজকে কি পিএসআইটা বাদ দিবা, আজকে ফাইনাল দেখো। আমি বলছি না, আমরা রাত 10টায়ও তখন
স্কোয়ারের এই সেলস অফিসে তেজগাঁয়। সো এটা হচ্ছে এই যে দেখেন এসজিএস এর লোকরা প্রত্যেকটা কার্টুন চেক করে। এটা হচ্ছে রেয়ার পিএসি এটা দরকার হয়। এটা হচ্ছে আমার নিউলি ডেভেলপ নতুন, আমি যেই কোম্পানিতে এখন এলসনে কাজ করি এই প্রোডাক্টগুলি ডেভেলপ করা হয়েছে। এটা সৌদি বায়ার, এই যে দেখেন সৌদি মার্কেটে প্রোডাক্টগুলি এক্সপোর্ট হয়েছে, এভাবে ডিসপ্লে হচ্ছে। এটা একটা কাগজের প্যাকেট কিন্তু, আর ভিতরে হচ্ছে রাস্ক আইটেম বিভিন্ন ফ্লেভারে, টমেটো গার্লিক ফ্লেভার। এটা হচ্ছে আমার যিনি বিজনেস ওনার উনি হচ্ছে দুবাইতে এই প্যাকেটগুলি দেখেছে, সো এসে ডেভেলপ করলো, আর আমি এসে এই কোম্পানিতে এক্সপোর্ট শুরু করলাম, আমার হাত ধরে এক্সপোর্ট শুরু। এটা হচ্ছে আপনাদেরকে যেটা বললাম যে প্রোডাক্ট ডেভেলপমেন্টে বেসিক্যালি কী থাকে, এই যে ধরেন এই প্যাকেটটা লোকাল মার্কেটে এই জায়গায় হচ্ছে একটু কারুকাজ করি আমরা। এখানে 4-5টা ল্যাঙ্গুয়েজ আছে, আমি জুম করে দেখাতে পারলে ভালো হতো। এখানে যে দেখেন প্রোডাক্টের ডিটেইলস দেওয়া আছে, এই জায়গাতেই হচ্ছে কাজ। এই জিনিসগুলি আমরা আপনাদেরকে কোর্সে শেখাবো, ঠিক আছে? এটা ইন জেনারেল সব প্রোডাক্টের ক্ষেত্রেই আমরা এই জিনিসটা শেখাবো। জি, কেউ কিছু বলতে যাচ্ছেন? এটা হচ্ছে আমার ভুটানে প্রোডাক্ট যাচ্ছে। এখন আমি তো একটা ফুড কোম্পানিতে আছি, সো এই যে দেখেন এখানে আমরা কোডিং করে দিই, লোকালে এই প্রোডাক্টটাই থাকে, আর আমরা এখানে একটা কোডিং মেশিন দিয়ে আমাদের বায়ারের নাম, ম্যানুফ্যাকচারিং ডেট, টোটাল কত, ওর যদি ধরেন কোনো ডিক্লারেশন দরকার হয় আমরা সেটা লিখে দিই। সো আমার একটা প্যাকেট ঠিকই থাকে, আর শুধু আমি কোডিং মেশিন দিয়ে এটা করে দিই। এটা হচ্ছে ওরা ওদের ফেসবুক পেজে প্রমোট করে, সো আমি দেখলাম, আমি এবার ডাউনলোড করে রেখে দিলাম। ওরা ওদের এলাকায় যেটা মার্কেটিং করে, এটা হচ্ছে একটা ভাইটাল পার্ট, সেটা হচ্ছে যে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট। আপনারা অনেকে হয়তো বা নাম শুনেছেন, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, ফুড, তারপর হচ্ছে অ্যাগ্রো প্রসেস, ফিশ, ভেজিটেবল, এইগুলিতে দরকার হয়। তো একটা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ভেজিটেবল, ফিশ, এগুলিতে খুবই ডিফিকাল্ট অ্যাপ্লাই করা। সো এই টেকনিক্যাল জিনিসটা আমি হচ্ছে টোটালি শিখাবো, ঠিক আছে? আমার বাড়ি প্রাণী সম্পদ অধিদপ্তর, উদ্ভিদ সংরক্ষণ অধিদপ্তর, ঠিক আছে? আমি তারপর পেজে চলে আসতেছি, করা ছিল, সো আগেই থেকে এটা অটোমেটিক চলে আসে। এখানে আমার সাইন দেয়া আছে, এখানে আমার অ্যাড্রেস দেয়া আছে, সো এটা সো আমি হচ্ছে কোর্সে এই সার্টিফিকেটগুলি কিভাবে অ্যাপ্লাই করতে হয় একবার হাতে কলমে দেখালে আপনাদের জন্য এটা অনেক সুবিধা হবে। সিমিলারলি আমরা ব্যাংকে যখন ইএক্সপি করব ব্যাংকে, তখন হচ্ছে ইএক্সপি মানে হচ্ছে এক্সপোর্ট পারমিশন ফর্ম, যেটা বললাম। এই ধরনের যে ইস্যুসগুলি ব্যাংকের, এই যে একটাই মেইন কাজ ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের ওয়েবে ঢুকে এক্সপোর্টে, এই 2-3টাই মানে টেকনিক্যাল কাজ, এটা আমরা আপনাদেরকে শিখিয়ে দিব, ঠিক আছে? কিভাবে করতে হয়, তাহলে আপনাদের জন্য এই জিনিসটা অনেক এখানে দেখেন ফার্স্ট আমি কোথায়। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমরা পেমেন্ট নিয়ে কথা বলবো। ইন্টারন্যাশনাল পেমেন্টে আপনারা সবাই টিটি সম্পর্কে শুনেছেন, যে টিটি পাঠায়। টিটি হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স প্রোডাক্ট। আপনি যে ধরেন বিদেশে এক দেশ বিকাশে যেমন একজনকে পাঠান, ঠিক টিটিটাও হচ্ছে এরকম। উনি পাঠিয়ে দেয়, সাথে সাথে ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে আমার অ্যাকাউন্টে চলে আসে, এবং আমি আমার সাপোর্টিং শিপিং ডকুমেন্ট দিলেই আমার অ্যাকাউন্টে চলে আসে, কোম্পানির অ্যাকাউন্টে চলে আসে। বাট সবচেয়ে মোস্ট ইউজেবল আইটেম হচ্ছে লেটার অফ ক্রেডিট। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, আইসিসির, ওদের যে পেমেন্ট সিস্টেমে সবচেয়ে ইউজেবল। অলমোস্ট 90% হচ্ছে লেটার অফ ক্রেডিটে। আমরা লেটার অফ ক্রেডিটের A to Z শিখবো। ডকুমেন্টারি কালেকশন হচ্ছে বাকি। আপনি লেটার অফ ক্রেডিট দিবেন না, কোনো গ্যারান্টি নেই, বাট আপনি বাকিতে দিবেন। আপনারা যদি জিজ্ঞেস করেন আদৌ কি এটা করে, ডেফিনেটলি করে। বড় বড় ব্যবসায়ীরা, ওরা একটা লেটার অফ ক্রেডিট ইস্যু করতে ধরেন $300 $200 চার্জ হচ্ছে। ওরা বলতেছে যে বায়ারকে আর সেলার বলতেছে আমরা বছরে 200 শিপমেন্ট করি, কেন আমরা এটা করবো? আমরা চলো ট্রাস্টের বেসিসে, সো আমরা এটা করি, যেটা আমরাও করেছি। আমরা ধরেন শ্রীলঙ্কা এবং মিয়ানমারে আমরা প্রায় ধরেন 200 করে শিপমেন্ট করতাম আর কি, ঠিক আছে? সো এই ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডটা সম্পূর্ণ আমরা শিখাবো। যেহেতু আমি এগুলিতে ডিরেক্টলি কাজ করেছি, এই প্রত্যেকটা জিনিস আমরা শেখাবো। আমরা কন্টেনার সম্পর্কে শিখাবো, কন্টেনার কীভাবে ইউজ করতে হয়, কতটুকু প্রোডাক্ট দিতে হয়, কতটুকু দিতে হয় না, ওভারঅল কন্টেনার টোটাল জিনিসটা শেখাবো। এটা ফুললি আমাদের নখদর্পণে আছে। এখানে হচ্ছে একটা ভিডিও রিসেন্ট এই ইয়ের দাম বেড়েছে, এটা আমি লিখেছি ট্রেড ফেয়ার, কীভাবে ট্রেড ফেয়ার অ্যারেঞ্জ করতে হয়। এই ট্রেড ফেয়ার সম্পর্কে টোটাল টিপসগুলি শিখাবো, যে কোন ফেয়ারটাতে আপনি অ্যাটেন্ড করবেন, কীভাবে অ্যাটেন্ড করবেন। অনেক ট্রেড ফেয়ার আছে যে গভর্নমেন্ট 50% আপনাকে ছাড় দেয়, হয়তো আপনারা জানেন না, সো আপনারা অ্যাটেন্ড করতে পারেন না। আর লাস্ট আমার আজকের
লাস্ট টপিকটা হচ্ছে যে কি কি আমি ওভারঅল শিখবো। আপনারা জাস্ট 2টা মিনিট একটু খেয়াল করেন। ফার্স্টে হচ্ছে আমি ইন্ট্রোডাকশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড শিখবো, এখানে ইন ডিটেলস অল সার্টিফিকেশন সম্পর্কে জানবো। এখানে আমি একটা শিখবো, আমাদের কোর্সটা হচ্ছে 3 দিনের কোর্স। এটা যেহেতু কোডা ট্রাস্টের সাথে মাত্র শুরু হচ্ছে, ইন ফিউচার এটা লঙ্গার কোর্সে চলে যাবে। সো এখন থাকবে 3 দিনে আমরা টোটাল 12টা এরিয়া নিয়ে শিখবো এবং প্রত্যেক দিনই আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে এবং আপনারা টোটালি এটা শিখেছেন কি না যে সেটা আমরা চেক করব, কোডা ট্রাস্টও সেটা চেক করবে এবং এটা চেক করা ছাড়া সার্টিফিকেটও দেওয়া হবে না। কারণ নর্মালি যে ট্রেনিংগুলি হয় ওয়ান সাইডের, আমরা চাচ্ছি 2 সাইডে যেন আপনার বেনিফিটেড হন। আমরা মার্কেট রিসার্চ শিখবো, আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে মার্কেট রিসার্চ রাইট লোকাল পার্টনার কিভাবে পেতে হয়। আমরা মার্কেট ডেভেলপমেন্ট প্রসেস সম্পর্কে জানবো, যে বায়ারকে কিভাবে আপনি খুঁজবেন, আপনি কিভাবে ক্যাটালগটা তৈরি করবেন, এই টিপসগুলি আমরা শিখবো। ঠিক আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্টে যতগুলি বিষয় আছে, প্যাকেজিং, লেভেলিং আর হচ্ছে প্রাইসিং, কিভাবে প্রাইসিংটা করতে হয় এই জিনিসটা শিখবো। প্রি শিপমেন্ট, শিপমেন্ট আর পোস্ট শিপমেন্টে হচ্ছে আপনারা শুনেছেন যে ব্যাংক, কাস্টমস, ভ্যাট, সিএনডি এজেন্ট, যে হচ্ছে আমার কাস্টমসের কাজটা করবে, ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্ট, এদের কি কাজটা হয় এটা আমি অল ডকুমেন্ট, কেস টু কেস সব ডকুমেন্ট দিয়ে দেখাবো। আর লাস্ট দিন আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট আর হচ্ছে এই যে কতগুলি ডকুমেন্ট, ধরেন সেলস কন্ট্রাক্ট, প্রোফর্মা ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, সবগুলি আমি জিনিস দেখাবো, ইনকোটার্ম সম্পর্কে জানবো। আর আপনারা তো আমাদের সাথে কানেক্টেড থাকবেন, যেন এটা যেহেতু একটা হার্ড, একটা মানে বড় একটা স্কিল, সো এটা শর্ট টাইমে শেখা খুবই ডিফিকাল্ট। এরপরে আমরা সার্ভিসও দিব। আমি নর্মালি আমার যত জায়গায় আমি সেশন নেই সব জায়গায় আমি সবার সাথে কানেক্টেড থাকি। সো থ্যাংক ইউ অল অফ ইউ, আর আশা করি আপনারা এই কোর্সটাতে জয়েন করবেন। ফাইম ভাই, আমার সেশনটা এখানেই শেষ, আপনি আপনার এটা শুরু করতে পারেন। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন শেয়ার করতে পারেন। স্যার স্লাইডটা একটু দেওয়া যাবে আমরা রিসার্চ করার জন্য আপাতত, কোর্স শুরু হওয়ার আগে পর্যন্ত। আমি বুঝিনি, আবার একটু বলবেন, কোয়েশ্চেনটা আবার বলেন। স্যার আজকে আমাদের যে ক্লাসটা করাইছেন, জি। ওই একটা স্লাইড আছে না পিপি, আমাদের একটু দরকার ছিল আর কি অ্যানালাইসিস করার জন্য। অবশ্যই, আমি এটা আপনারা তো কোডা ট্রাস্টের সাথে আছেন, কোডা ট্রাস্ট এটা আপনাদেরকে প্রোভাইড করবে। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি যে সেশনটা স্যার আমার একটু ইয়া ছিল, জি স্যার মানে আমাদেরকে যে বেসিক যেগুলো আপনি ইনফরমেশন দিয়েছিলেন, জি ওগুলো ভিডিও বা একটা আমাদেরকে লিঙ্ক দিয়ে দিলে মানে বেটার হতো, কারণ ইনফরমেশন গুলো অনেক কাজে আসে, যেটা সব বেসিক। জি 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 মানে ওই সেম কোয়েশ্চেন, মানে আপনাদের এই স্লাইডটা দরকার। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? জি স্যার। জি 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 আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনারা কি বুঝতে পেরেছেন কিনা। ধরেন আমি তো ওয়ান সাইডেড বলে গিয়েছি, আপনারা কি বুঝতে পেরেছেন? কেউ কি একটু বলবেন যে কিছু? জি স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি শাহাদ ভাই বলেন। হ্যাঁ জি, হচ্ছে কি আমাদের দেশে তো ইন্ডিভিজুয়ালি অ্যাকচুয়ালি এক্সপোর্ট করার খুব সুবিধা খুবই কম। তো বাংলাদেশে কি চায়নার মতো এরকম এফিলিয়েট ফ্যাক্টরি বা সিএন ফ্যাক্টরি যেটাকে বলে যে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এরকম কি আছে, যে তারা শুধু মাল প্রোডাক্ট করবে, প্রোডাকশন দিবে, আমরা শুধু আমাদের ব্র্যান্ড লেভেলিং করে আমরা এক্সপোর্ট করব? এটা এরকম ইন্ডিয়াতেও যদি আছে, ফ্যাক্টরি, এটা ইন্ডিয়াতেও আছে, বাট বাংলাদেশে কি স্টাইলে হচ্ছে সেটা আমি বলি। আপনারা যদি বড় বড় কোম্পানিগুলির দিকে একটু চিন্তা করে দেখেন, আপনারা কি ভাবেন যে ওরা 2000 প্রোডাক্ট তৈরি করে? ওরা কিন্তু 2000 প্রোডাক্ট তৈরি করে না। ঠিক আছে, ওরা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরি থেকে নেয় প্রোডাক্ট, এটাকে আমরা সিএম বলি, সিএম করে তারপর প্রোডাক্ট করে। এই কাজটা আপনিই করতে পারেন, এটার জন্য কিন্তু আপনাকে ইয়ে করতে হবে না, মানে এই কাজটাই আপনি করতে পারবেন। যাদের ফান্ডের সমস্যা, যারা হচ্ছে ধরেন অনেক ফাইন্যান্স নাই, তারা তো এই কাজটাই করে। আর যারা একদম নিউ কামার, আমি তো অনেকগুলি নতুন আইটেমের কথা বললাম যে চাইলে আপনারা এই স্টুডেন্ট লেভেল থেকে, ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করতে পারবেন। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই যে কাঁঠালের ব্যাপারটা বললাম, জুটের বিভিন্ন আইটেম, আপনারা ফেসবুকে দেখবেন অনেক মানুষ এগুলিতে মানে নিজেদের বিজনেসে আসছে।
জি, এরকম হলে আর কি ভালো হইতো, যে অনেকেই এটা রপ্তানির এই লাইনে আসতে পারতো, হ্যাঁ, নইলে তো অনেকে আমাদের অনেকে আসতেছে তো। 750 যে প্রোডাক্ট যাচ্ছে এটা তো আর এক দুইজন করছে না, অনেক মানুষ আছে, হয়তো আমরা জানি না আর কি। আচ্ছা, আর কারো আছে কোশ্চেন কোনো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার একটা বিষয় জানার ছিল, কমপ্লেইন্স বলতে আসলে কি বোঝানো হয়? এখানে হচ্ছে ফরেন, বাংলাদেশের যেমন ধরেন রেগুলেটর কারা, বিএসটিআই, এরকম প্রত্যেকটা কান্ট্রিতে প্রোডাক্ট ওয়াইজ কিছু রেগুলেটর থাকে। সো ওর জিনিসটা আমাকে জানতে হয় তো, ওর যেই জিনিস, ওর যেই রেগুলেটরি যেই বিষয়টা, যে ওর প্রোডাক্টের আমার কি কি রেগুলেশন মেনটেন করতে হবে, কি কি গাইডলাইন, ওইটাকেই আমরা কমপ্লায়েন্স বলতেছি আর কি। সো ওটা জেনে থ্যাংক যখন ইউ। আমরা ব্যবসাতে নামবো, ওই জিনিসটাই তো আমরা আপনাদেরকে শেয়ার করব। থ্যাংক ইউ স্যার। জি। আমার একটা প্রশ্ন ছিল। স্যার আরেকটা কোশ্চেন ছিল, ওই শাহাদাত ভাই যেটা বলেছে জি। মানে আপনার লেভেলিং টাইপের বিজনেসটা, ওই ক্ষেত্রে স্যার মানে মিনি ইনভেস্টমেন্ট কেমন হতে পারে? কারণ আমরা অনেক ইয়াংরা চাই বিজনেস করব, ইনভেস্টমেন্ট কারণ স্যার আমরা করতে পারি না। না না না, এটা এটা হয়তো আপনারা জানেন না। আমি তাহলে একটা এক্সাম্পল দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। ধরেন আপনি লোকালে একটা মুদি ব্যবসা করবেন, আপনি কি একদম জিরো ইনভেস্টে করবেন? পারবেন না। সো ইন্টারন্যাশনাল মার্কেটে কি করতেছে, আমি কিন্তু বলেছি যে যেই প্রোডাক্টগুলি আমাদের দেশে অনেক সোর্স আছে, ওই প্রোডাক্টগুলিতে আপনারা ফোকাস করেন না। যেমন ভেজিটেবল নষ্ট হয়ে যাচ্ছে, অনেকগুলি আইটেম নষ্ট হয়ে যাচ্ছে, সো আপনারা ওইগুলি সোর্স করেন। আর ইন্টারন্যাশনাল মার্কেটে তো একটা ওয়ে আছে যে পেমেন্ট সিস্টেম, যে 50% আগে দিবে, 50% পরে দিবে। সো আপনি আগে 50% নিয়ে নেন, নিয়ে আপনি প্রোডাক্ট তৈরি করেন। আমরা তো আলটিমেটলি কোম্পানিরা কি ভাবেন যে সব প্রোডাক্ট তৈরি করে তারপর দিই? জীবনও না, আমাদেরও তো অনেক অনেক টানাটানির মধ্যে থাকতে হয়। সাপ্লাই চেইন ব্যাপারটাই তো এরকম যে 100% তো কেউ নিয়ে থাকেন। আপনি কি ভাবছেন যে স্কোয়ার 100% সব প্রোডাক্ট নিয়ে বসে থাকে, প্রাণ বসে থাকে? তা না কিন্তু। সো এই জিনিসগুলি আশা করি আপনারা কোর্সে আসলে সব বুঝতে পারবেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনারা পুরো ব্যাপারটা মোটামুটি তো বুঝতে পেরেছেন যে এক্সপোর্ট বিজনেসটা কি, কারণ কোরা ট্রাস্টের সাথে তো এটা আমাদের নতুন শুরু। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি। স্যার বিএসটিআই থেকে যে সার্টিফিকেটের কথা বলতেছিলেন, আমি যদি মনে করেন ভেজিটেবল বলেন, যে জিনিসটা আপনি উদাহরণ দিলেন, আমি ভেজিটেবল যদি নিতে হয়, এটা আমি যদি ইন্ডিয়া বলেন বা শ্রীলঙ্কা বলেন, আমি যদি এটা এক্সপোর্ট করতে চাই, তাহলে কি আমার বিএসটিআই থেকে অনুমোদন নিতে হবে? না, বিএসটিআই হচ্ছে বাংলাদেশের অথরিটি। বিএসটিআই হচ্ছে অর্থাৎ বাংলাদেশের অথরিটি। তাহলে আমি যে দেশে পাঠাবো সেই দেশে অথরিটি নিতে হবে? হ্যাঁ, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা তো আপনি নিবেন না, এটা হচ্ছে আপনার বায়ার। বায়ার নেবে? এই বায়ার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ফাইম ভাইকে বলবো যে আপনি আপনার সেশনটা শুরু করতে পারেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি, রাকিব ভাই। জি রাকিব ভাই জি ভাইয়া, সম্ভবত আমার বিষয়টা সাথে হচ্ছে যে আমি ফেসবুকে কানেক্টেড, দু একদিন আগে মনে হয় কানেক্টেড হয়েছেন। রাইট রাইট, জি ভাইয়া, জি থ্যাংক ইউ। ভাই আমার প্রশ্নটা এখানে, সেটা হচ্ছে আমি যদি বায়ার ফাইন্ডিংস করে তাদের সাথে কমিউনিকেশন করে ব্যাংকের মাধ্যমে টিটি পেমেন্ট যদি নিয়ে আসি, সেটা আনার পরে আমি 100%ই তো টিটি টিটি অ্যাডভান্সটা হয়, তাই তো? জি জি জি। সেটা আনার পরে কি কোনো ধরনের রিস্ক থাকে কিনা আমাদের তারপরে এক্সপোর্ট করতে? না না না, তারপরে এক্সপোর্ট করতে আপনার কি রিস্ক থাকবে? তারপরে এক্সপোর্ট থাকতে কিছু এক্সটার্নাল রিস্ক থাকে যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। মানে আপনি পেমেন্ট পেয়েছেন, তারপরে পেমেন্ট পাওয়ার হলে তো সব আপনি সেফ সাইডেই থাকেন। রিস্কটা থাকে যেমন কোভিড চলে আসছে, আরেকটা রিস্ক হচ্ছে যেমন ধরেন এই যে কন্টিনিউয়ার জ্বর চলতেছে, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, এটা সবার জন্যই সেম। বাট এক্সপোর্টের মেইন রিস্কটা হচ্ছে পেমেন্ট। সো আমি সাজেশন দিব আপনারা সবাই পেমেন্ট নিয়ে কাজ করেন, এবং পেমেন্ট নিয়ে কিন্তু কাজ হচ্ছে। পেমেন্ট নিয়ে কিন্তু যারা শুরু করে তারা সবাই পেমেন্ট নিয়ে। ইভেন আমি এখন যেই কোম্পানিতে আছি, আমার কিন্তু 100% অ্যাডভান্স পেমেন্টে কাজ করি। ঠিক আছে, 2 বছর আগে ওরা আমার হাত ধরেই এক্সপোর্ট শুরু হয়েছে। সো 100% পেমেন্ট নিয়ে কাজ করি আমরা। তাহলে কোন ধরনের রিস্ক থাকার সুযোগ নাই যখন পেমেন্টটা চলে আসবে, পেমেন্ট তাই তো? আসা মানেই হচ্ছে আপনার সব মানে ব্যাংক আপনাকে এক্সপোর্টে আটকাবে শুধু হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আটকাবে, এবং এটা যদি আপনার $500 কম আসে তাও আটকাবে। ঠিক আছে, যে কেন কম আসছে, সো আপনাকে প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে। যেমন অনেক সময় যেমন এমন হয়েছে যে ধরেন আমি মালদ্বীপসে মুড়ি ফুল কন্টেইনার রোজার আগে অনেক মুড়ি যায়। এখন দেখেন আমার কিন্তু লোকাল ফ্যাক্টরি আছে অনেক বাংলাদেশে, সো লোকাল আমাদের কিন্তু মুড়ি নেই। সো আমরা কি করি, মুড়িটাকে সোর্স করে শুধু প্যাকেটটাকে আমার কোম্পানির ইয়েটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এক্সপোর্ট করে দিলাম।
এখন যখন কন্টেইনার লোড দিতে গেল, ওই যে ফ্যাক্টরির যেই ক্যালকুলেট করলো কার্টুন ওয়াইজ মুড়ির যে পাউচগুলি, দেখলাম যে আমার পাউচ বেশি হয়ে গেছে। সো আলটিমেটলি কি হলো, বায়ার যেই পরিমাণ চাইলো আমি এর থেকে কম দিলাম, সো বায়ার টিটিটাও কি করলো, সে একটু কম পাঠাইলো। সো আমি তখন কি করলাম, আমি তো জানি যে এটা নিয়ে পরে সমস্যা হবে, সো আমি কাস্টমস থেকে লোডিং এর সময় লিখলাম যে শর্ট শিপমেন্ট, মানে আপনার যদি কম বেশি হয় তখন একটা শর্ট শিপমেন্টের জাস্ট রিটার্ন নিয়ে নিলেই হয়। তো এই ধরনের ওভারঅল টিপস ট্রিক্সগুলি আশা করি আমরা শেয়ার করব। ফাইম ভাই কি আছেন? থ্যাংক ইউ ভাই। জি, থ্যাংক ইউ অল অফ ইউ। জি ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভাই। আপনি তাহলে এই যে আপনার যেই সেশনটা এটা করতে পারেন আর কি।